কমরেডস, আমি সাধ্যমতো যে সমস্ত প্রশ্ন আপনারা রেখেছেন বা যে সমস্ত প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের মিডিয়াতে আসছে বা বিজেপি সরকার যে সমস্ত প্রশ্ন তুলে এই আন্দোলনের যথার্থ চরিত্র সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে, সেই সব বিষয় আমি আমার আলোচনার মধ্যে যতটা সম্ভব আমার সাধ্যমতো রাখবার চেষ্টা করব। আমি কমরেডদের বলবো যে আলোচনার শেষে যদি তাদের কোনো কোনো প্রশ্ন অমীমাংসিত থাকে তাহলে তারা বলবেন এবং আমি তাকেও পরিষ্কার করার চেষ্টা করব। কমরেডস, মার্কস পূর্ব যে সমস্ত ইতিহাসবিদেরা ছিলেন তারা সমাজের কেন পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের ক্ষেত্রে জনগণের কি ভূমিকা, এ সম্পর্কে যেসব কথা তারা বলেছেন তার সার কথা হচ্ছে এই যে সমাজ পরিবর্তনে জনগণের কোনো ভূমিকা নেই, জনগণ নিষ্ক্রিয়, জনগণের কোনো চিন্তা শক্তি নেই, জনগণ ইতিহাসে আবির্ভূত যারা বীর সেই বীরেদের অনুসরণ করে, বীরেরা জনগণকে যেদিকে নিয়ে যায় জনগণ সেদিকেই যায়। ইতিহাসে বীরের আবির্ভাব হয় বলেই সমাজ পরিবর্তন হয়। বীর যদি 500 বছর আগে সমাজে আবির্ভূত হতেন তাহলে জনগণের দুঃখ দুর্দশা 500 বছর কম। এই ছিল মার্কস পূর্ব সমাজ পরিবর্তন সংক্রান্ত ধারণা। ইতিহাসে কার্ল মার্কসই প্রথম তার ঐতিহাসিক বস্তুবাদী দর্শনের দ্বারা দেখালেন এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। মার্কস দেখালেন it is not the heroes that creates history. মার্কস দেখালেন it is the people that creates history. It is the people that creates its own heroes. মার্কস দেখালেন জনগণই ইতিহাস তৈরি করে, জনগণই তাদের প্রয়োজন মতো নেতার জন্ম দেয়, জনগণই তার প্রয়োজন মতন ইতিহাসে বীরেদের জন্ম দেয়। এটা মার্কস দেখালেন। এই যে কৃষক আন্দোলন বর্তমানে আমরা ভারতবর্ষের বুকে অনুষ্ঠিত হতে দেখছি, দিল্লির বিভিন্ন বর্ডারে, সিংহ বর্ডার, টিকরি বর্ডার, গাজীপুর বর্ডার, শাহজাহানপুর বর্ডার, কলবল বর্ডার, আরো ছোটখাটো কয়েকটা জায়গা আছে।
এখানে যে সংগ্রাম আমরা সবাই এখন দেখছি, সেই সংগ্রাম মার্ক্সের এই কথাকেই সত্য প্রমাণ করে। ভারতবর্ষের ইতিহাসে এত বড় কৃষক আন্দোলন, এত বড় জন আন্দোলন এর আগে ভারতবর্ষে কখনো হয়নি। স্বাধীনতার পরে হয়নি, স্বাধীনতার আগেও যত আমরা আন্দোলন দেখেছি, এত বড় আন্দোলন হয়নি। সবাই আপনারা জানেন, 2 মাস ধরে কৃষকরা বিভিন্ন বর্ডারে বসে আছে, 2 মাসের বেশি। দিল্লির যে ভয়ঙ্কর শীত আপনারা সবাই জানেন, তার মধ্যে আবার বৃষ্টি, তার মধ্যে আবার নানা রকমের সমস্যা আপনারা অনুভব করতে পারেন। ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, চাষবাস ছেড়ে, সংসার ছেড়ে, পরিবার পরিজনকে সাথে নিয়ে লক্ষ লক্ষ মানুষ অদম্য সাহস এবং বীরত্বের সাথে প্রতিদিন নতুন ইতিহাস রচনা করে চলেছেন। আমি অসংখ্য পরিবারের সাথে এই বর্ডার গুলোতে অসংখ্য পরিবারের সাথে আমি কথা বলেছি, পাঞ্জাবের বিশেষ করে, হরিয়ানারও কিছু পরিবার, তাদের সাথে আমি কথা বলেছি। সবার মুখে আমি একটা কথাই শুনেছি, যে काले कानून वापस लेने होगा। जब तक वो काले कानून वापस नहीं लेंगे, हमारा ये लड़ाई करेंगे, हम लड़ेंगे, हम जीतेंगे। काला कृषि कानून প্রত্যাহিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, আমরা লড়াই করব এবং আমরা জিতব। কোনো কারো মুখে কি হবে, জিততে পারবো তো, এই ধরনের কোনো কথা আমি কখনো শুনিনি। জয় নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই, লড়েঙ্গে, জিতেঙ্গে, এই কথাই সবাই বলছে। এক 95 বছর বয়সের বৃদ্ধার সাথে আমার পরিচয় হয়েছে। বয়স 95, ভালো তিনি হিন্দি ভালো জানেন না, পাঞ্জাবি ভাষায় কথা বলেন। আমি কেমন হিন্দি জানি তাও আপনারা জানেন। সবাই আমার এখানে আমার হিন্দি বক্তৃতা অত্যন্ত গুরুত্ব দিয়ে আনন্দের সঙ্গে উপভোগ করেছেন। হিন্দি যে কত বিচিত্র হতে পারে তাও আপনারা দেখেছেন। আমার সেই হিন্দি নিয়ে, হিন্দি ভাষার সেই জ্ঞান নিয়ে আমি তার সাথে কথা বলেছি। আমি একটা ঘটনা বলছি। আমি জিজ্ঞেস করেছি তাকে যে আপনি এই বয়সে 95 বছর বয়স, আপনি কেন এলেন? তিনি বললেন আমি আসবো না। আমি শুধু এসেছি তা নয়, আমার ছেলে এসছে, আমার মেয়ে এসছে, আমার পুত্রবধূ এসছে, আমার জামাই এসছে, আমার ছেলের ছেলে, ছেলের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের মেয়ে, তারা এসছে, তাদের জামাইরা এসছে, তাদের সন্তান সন্ততিরা এসছে। আমরা সমস্ত পরিবারই একসাথে এসছি এবং আমরা লড়াই করে আমরা জিতে তারপরে আমরা ঘরে যাব, তার আগে আমরা ঘরে যাব। এই একটা পরিবার, এরকম ধরুন আমি আরো 50টা পরিবারের গল্প ঘটনা বলতে পারি, আমার কাছে নোট আছে, ঘটনা বলতে পারি। বিশাল এলাকা ধরুন সিঙ্গু বর্ডার, আমাদের যে ক্যাম্প, AIKTMS এর ক্যাম্প,
26 তারিখে যেখানে ব্যারিকেড ব্রেক করা হলো 26 তারিখে, সেই ব্যারিকেডের থেকে 100 ফুট দূরে হচ্ছে আমাদের কেএমএস এর ক্যাম্প, তার পাশেই হচ্ছে আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার, তার ক্যাম্প। ওটা হচ্ছে একটা মাথা। তারপরে হচ্ছে 16 কিলোমিটার লম্বা হচ্ছে এই বর্ডারে লোকজন বসে আছে, ট্রাক্টরের উপরে বসে আছে। প্রত্যেকটা ট্রাক্টরে 2টো করে ট্রলি, একটা ট্রলিতে ওরা তাঁবু দিয়ে ছেয়ে নিয়েছে থাকার জন্য, আর একটা ট্রলিতে ওদের খাবার দাবার নানা জিনিসপত্র এইগুলো আছে। এই যে বিশাল এলাকা, এই বিশাল এলাকা জুড়ে অসংখ্য মানুষ তো বসে আছে, দিনের পর দিন তারা বসে আছে। এই যে মানুষগুলো এই যে বসে আছে, আপনারা একবার ভেবেছেন, নিশ্চয়ই ভেবেছেন, আমার সন্দেহ নেই নিশ্চয়ই ভেবেছেন, এই বসে থাকা এই মনোবল এরা করতে গেলে বসে থাকবার জন্য তো তারা বাড়ি থেকে বেরোয়, বসে যে থাকতে হবে তারা কিন্তু জানতো না। বসে থাকারও কোনো পরিকল্পনা তাদের ছিল। কি আমাদের কর্মসূচি ছিল? আমাদের কর্মসূচি ছিল 26 এবং 27 নভেম্বর দিল্লি যাব। দিল্লি যাবে, 26 তারিখে দিল্লি ঢুকবে, রামলীলা ময়দানে থাকবে, 27 তারিখে বিরাট জনসভা হবে, কেন্দ্রের সরকারকে আমরা ডেপুটেশন দেব, আমাদের প্রোগ্রাম শেষ হবে, তারা বাড়ি চলে যাবে। এই ছিল কর্মসূচি, এর বেশি কিছু কর্মসূচি ছিল। যে মানুষগুলো আজকে 2 মাসের বেশি কাজ ধরে বসে আছে, তারা কেউ জানতেন না যে তাদের 2 মাসের বেশি এবং তাদের দীর্ঘকাল বসে থাকতে হবে, তারা জানতেন না, কিন্তু তারা বসে আছে। পরিস্থিতি তাদের বাধ্য করেছে বসে থাকতে। বিজেপি সরকার ভেবেছিল এই লড়াইতে, একদম প্রশ্ন হচ্ছে আমাদের, এই লড়াইতে কি চাষিরা জিততে পারবে? মানে আমাদের এই বুদ্ধিজীবী তো আছে, বুদ্ধিজীবীরা হচ্ছে সেই সম্প্রদায়ের মানুষ যারা সবচেয়ে পরে বোঝে। বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করছে জিততে পারবে? জিতবে? সন্দেহ আছে। আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে এই লড়াইতে চাষিদের 3 রাউন্ডে জয় হয়েছে। 3 রাউন্ডে চাষিরা জয়যুক্ত হয়েছে অলরেডি। প্রথম রাউন্ডে জয় কি? প্রথম রাউন্ডে কৃষকদের জয় কি? প্রথম রাউন্ডে কৃষকদের জয় হচ্ছে বিজেপি সরকার ভেবেছিল এই যে কালে কানুন, এই যে আইন আমরা তৈরি করলাম, এই আইন যে কৃষকের স্বার্থে, এটা কৃষককে বোঝানো যাবে। বিশেষ করে প্রধানমন্ত্রী বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন, কৃষি মন্ত্রী বলবেন, ওদের হাতেই সমস্ত রকম প্রচার যন্ত্র, যত রকমের মিডিয়া, সংবাদপত্র, সমস্ত কিছু ওদের হাতে। যা ওরা বোঝাবে কৃষকরা তাই বুঝবে, তাই বুঝে বাড়বে। বিশেষ করে করোনা পিরিয়ডে যতগুলো জনবিরোধী নীতি ওরা গ্রহণ করেছে, তার খুব একটা কোনো প্রতিবাদ হয়নি। শ্রমিকদের সমস্ত দাবি, সমস্ত অধিকার কেড়ে নিয়ে যে আইন পাশ করানো হলো, তার খুব বড় একটা বিরোধিতা কিছু হয়নি। যতগুলো ওরা করেছে, ওরা রেলকে বেসরকারীকরণ করেছে, খুব বড় বিরোধিতা কিছু হয়নি। ওরা এলআইসি কে বেসরকারীকরণের দিকে চলে নিয়ে গেছে, খুব একটা বড় কিছু হয়নি। যতগুলো ওরা প্রো কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থে যতগুলো আইন কানুন ওরা প্রচলন করেছে, একটাও দেশব্যাপী খুব একটা বড় কিছু বিরোধিতা হয়নি। সুতরাং কৃষকদের সম্পর্কে যে আইন ওরা তৈরি করছে, তার খুব একটা কিছু বিরোধিতা হয় না।
চাষিরা মেনে নেবে, তাদের মানানো যাবে। যদি দু একটা জায়গায় কখনো কোথাও কোনো বিরোধিতা হয়, তাহলে তাকে দমন করা যাবে, এমন কিছু কঠিন কাজ হবে না, সহজেই ওরা আইন বাস্তবায়িত করতে পারবে। এটা ওরা ভেবেছিল। ওরা সেপ্টেম্বর মাসের প্রথমে আইন করেছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 6 মাস হয়ে গেল, এখন ওরা আইন কার্যকর করতে পারেনি। ওদের বলতে হচ্ছে তো 1.5 বছর আমরা স্থগিত রাখবো, কথাটা ওদের বলতে হচ্ছে তো। তার এই প্রথম রাউন্ডে বিজেপি সরকার যা ভেবেছিল সেটা কিন্তু হয়নি। তাহলে বিজেপি সরকারের পরাজয় হয়েছে, বলতে হবে। আমরা আন্দোলন করে কি জয়ী হলাম এটা বুঝতে হবে। আমাদের দ্বিতীয় জয় কোথায় হলো? আমাদের দ্বিতীয় জয় হলো বিজেপি সরকার ভেবেছিল যে ওরা তো পাঞ্জাব থেকে আসবে, চাষিরা মূলত পাঞ্জাব থেকে আসবে। তো পাঞ্জাবের পর হরিয়ানা, হরিয়ানা পার করে তো দিল্লি আসবে। তো হরিয়ানাতে বিজেপি গভর্নমেন্ট, তা পাঞ্জাব হরিয়ানা বর্ডারে চাষিদের আমরা আটকে দেবো। সেখানে আমরা ব্যারিকেড করবো, সেখানে আমরা কাঁটাতারের বেড়া দেবো, সেখানে আমরা বোল্ডার ফেলবো, সেখানে আমরা রাস্তা খুলে ফেলবো, যাতে ট্রাক্টরে আসতে না পারে। তাতেও যদি কাজ না হয়, তাহলে তো আমাদের জল কামান আছে, আশু গ্যাস, আদানি গ্যাস আছে, প্রয়োজনীয় গুলি আছে, পুলিশ আছে, সিআরপি আছে, প্যারামিলিটারি ফোর্স আছে। এই সব দিয়ে আমরা কৃষকদের পাঞ্জাব হরিয়ানা বর্ডারে আটকে দিতে পারবো। ওদের এই পরিকল্পনা সফল হয়নি। ওরা পাঞ্জাব হরিয়ানা বর্ডারে কৃষকদের আটকে রাখতে পারেনি। কৃষকরা 3 জায়গায় ওরা ব্যারিকেড করেছিল, 3 জায়গায়, এক জায়গায় না, কিন্তু রাস্তা কেটেছিল 3 জায়গায়। কোন দেশের সরকার জনগণকে ঠেকাবার জন্য রাস্তা কাটে, সরকার কাটে, এইরকম কোন ঘটনা দুনিয়াতে কোথাও দেখা যায়নি। আমাদের ভারতবর্ষে বিজেপি গভর্নমেন্ট জনগণকে ঠেকাবার জন্য রাস্তা কেটেছে। চাষিরা বীরত্বের সাথে ব্যারিকেড ছড়িয়েছে, আপনারা সব দেখেছেন টিভিতে। জল কামান অস্বীকার করেছে, টিয়ার গ্যাস মানে নাই, দিল্লির ভবনে এসে উপস্থিত হয়েছে। তারপরে দ্বিতীয় রাউন্ডে বিজেপি পরাজয় হয়েছে। তৃতীয় রাউন্ডে বিজেপির পরাজয় হলো, সরকার ভেবেছিল 500 সংগঠন, 500 সংগঠন, তাদের রাজনৈতিক মত আলাদা, স্বার্থ আলাদা। কেউ ধনী কৃষকের স্বার্থের লোক আছে, কেউ গরিব কৃষকের স্বার্থের লোক আছে, নানা স্তরের নানা সংগঠন আছে। এই যে সমস্ত কৃষক সংগঠনগুলো আছে, আবার এদের মধ্যে বিজেপি পন্থী লোক আছে, সংগঠনগুলোর মধ্যে বিজেপির সংগঠন আছে, মানে বিজেপির মতাদর্শে বিশ্বাস করে এইরকম সংগঠন পাশে সংগঠনের মধ্যে আছে। আমরা এই সংগঠনগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে পারবো, এবং বিভেদ তৈরি করে আমরা আন্দোলনকে ছত্রখান করে দিতে পারবো। এই কাজেও বিজেপি সরকার সফল হয়নি। আন্দোলনকে ছত্রখান করা যায়নি, বিভক্তি ডেকে আনা যায়নি। কৃষক সংগঠনগুলো এক হয়ে আন্দোলনের ময়দানে কিন্তু এখনো পর্যন্ত আছে এবং ভবিষ্যতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কৃষকদের এই যে মনোবল, এই যে কৃষকদের স্পর্ধা, এই যে কৃষকদের বিরক্ত, এই বিরক্ত এর জন্ম হলো কোথায়? এই জন্ম হলো কেন? হঠাৎ করে কেন হলো? যারা মনে করছেন যে আন্দোলনটা হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে কিন্তু হয়। এই আন্দোলনের পিছনে কিন্তু আরো আন্দোলন, আন্দোলনের পিছনে কিন্তু আরো কৃষকদের অভিজ্ঞতা আছে। ইতিহাসে আপনারা যদি দেখবেন, ইতিহাসটা ভালো করে আপনারা অধ্যয়ন করেন, যদি দেখবেন ইতিহাসে কখনো কখনো আমরা কি দেখেছি? আমরা স্বাধীনতা আন্দোলনে দেখেছি ব্যক্তিগত বিরোধ, তাই না? স্বাধীনতা আন্দোলনে আমরা ব্যক্তিগত বিরোধ দেখেছি। তো
ক্ষুদিরামের বীরত্ব, ভগৎ সিং এর বীরত্ব, মাস্টারদার বীরত্ব, প্রীতিলতার বীরত্ব, আত্মত্যাগের অসীম সাহস এবং শৌর্য, এটা আমরা দেখেছি। ব্যক্তিগত বীরত্ব, ইন্ডিভিজুয়াল হিরোইজম, এই ইন্ডিভিজুয়াল হিরোইজমের মধ্য দিয়েই তারা জনগণকে জাগাবার স্বপ্ন দেখেছে, এটা আমরা দেখেছি। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একবারই মাত্র আমরা গণবীরত্ব দেখেছি। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে আমরা দেখেছি একটা গণবীরত্ব। লক্ষ লক্ষ মানুষ পথে নামছে, লক্ষ লক্ষ মানুষ ব্রিটিশ শাসন স্বীকার করে স্বাধীন সরকার তৈরি করে তমলুকে, বালিয়া, নানা জায়গাতে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়ে একটা গণবীরত্ব। আমরা ইতিহাসে গণবীরত্ব দেখেছি স্ট্যালিনগ্রাডের যুদ্ধে, স্ট্যালিনগ্রাডের যুদ্ধে গণবীরত্ব ইতিহাসে, তাই না? যে মানুষগুলো রুটি নিয়ে যাচ্ছে ফ্রন্টে সৈনিকদের জন্য, যে মানুষগুলো নদীর না খেয়ে আছে, নদীর না খেয়ে আছে, কিন্তু তারা ফ্রন্টের সৈনিকদের জন্য নিয়ে যাচ্ছে কালো রুটি। একটা রুটিও কিন্তু থেকে কেউ তুলে খায়নি। প্রত্যেকটা পরিবারে মানুষ মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, মেয়ে মারা গেছে, ভাই মারা গেছে। চোখে কেউ জল ফেলেনি, চোখে জল ফেলার কথা তো ভাবেনি। স্ট্যালিনগ্রাডের লক্ষ লক্ষ মানুষ বুক চিতিয়ে লড়েছে, যাওয়ার দেশ বিপন্ন, সমাজতন্ত্র বিপন্ন, ফ্যাসিবাদী বর্বর আমার সমস্ত সভ্যতাকে কেড়ে নেওয়ার জন্য প্রাণ প্রচেষ্টা করছে। আমরা স্ট্যালিনগ্রাডের যুদ্ধে দেখছি গণবীরত্ব, মাস হিরোইজম। আমরা মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে দেখছি লং মার্চ, 3 বছর ধরে 8333 কিলোমিটার তারা হেঁটেছে, দক্ষিণ চীন থেকে উত্তর চীন, পাহাড়, পর্বত, নদী, নালা, জঙ্গল, জলাভূমি অতিক্রম করে লড়তে লড়তে চিয়াংশিদের বাহিনীর বিরুদ্ধে প্রাণ দিতে দিতে। যে আমার পাশে, পর মুহূর্তে সে আমার পাশে নেই, নিহত হয়েছে। 3 লক্ষ মানুষ বাহিনী শুরু করেছিল যাত্রা, সেই রকম হলো মাত্র 25,000 মানুষ পৌঁছেছে। 2,75,000 মানুষ প্রাণ দিয়েছে, অকাতরে প্রাণ দিয়েছে। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের বুকে এই মহান লং মার্চ ইতিহাসে আমরা দেখেছি, যাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল হিরোইজম নয়, মাস হিরোইজম, গণবীরত্ব। ইতিহাসে এই গণবীরত্বের জন্ম। কমরেডদের এই ফেনোমেনাটাকে আমি, আপনারা সব রেভলিউশনারি বিইং, আপনারা সব ভারতবর্ষের বুকে বিপ্লবের স্বপ্ন দেখেন। তাদের বিশেষ করে এই ফেনোমেনাটা বুঝবার কিন্তু খুব প্রয়োজন। আপনারা জনগণের মতন করে কিন্তু বুঝবেন না, জনগণের মতন করে যদি বুঝেন এই আন্দোলনকে, তাহলে আন্দোলনটা বুঝতে পারবেন না। এই বিশেষ বিষয়টাকে আপনাদের বোঝা দরকার। এই মানসিকতা লক্ষ লক্ষ মানুষের বুকের মধ্যে জন্ম হলো কি করে? জন্ম হলো কি করে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে জন্ম হয়, এটা তো দেখতে পাচ্ছেন আপনারা। জন্ম হয় এটা দেখতে পাচ্ছেন, এটা তো ফ্যাক্ট। ইউ কান্ট ডিনাই দিস ফ্যাক্ট যে জন্ম হয়েছে। ইউ কান্ট ডিনাই দিস ফ্যাক্ট যে জন্ম হয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে কথা বলছে তো যে লড়তে যদি হয় আমরা আরো 1 বছর ধরে থাকবো বসে, বলছে তো। আমরা 2 মাস বসে থেকেছি, এই 2 মাসের আগেও পাঞ্জাবে আরো 2 মাস তারা ঘর চলে আছে, কিন্তু পাঞ্জাবের রেল লাইন অবরোধ করেছে। পাঞ্জাবের ক্ষেত্রে 4 মাস হয়ে গেল। প্রয়োজন হয় আরো 1 বছর আমরা কিন্তু এই লড়াই চালিয়ে এবং চালিয়ে যাবে। কিন্তু এই মানসিকতার মধ্যে কিন্তু কোনো, এটা কিন্তু লিপ সার্ভিস না, কথার কথা নয়। তাহলে আমরা বিপ্লবীরা কি শিখলাম? প্রথম কি শিখলাম? যে গণবীরত্বের জন্ম হয়। জনগণ ছোট নয়, জনগণ অসহায় নয়। জনগণকে ছোট করে দেখাটা হচ্ছে বিপ্লবীদের পক্ষে মারাত্মক অপরাধ এবং পাপ। যে বিপ্লবী কর্মী জনগণের প্রতি ভরসা রাখে না, জনগণ তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তুমি তো বিপ্লবী, তুমি আমার মধ্যে এই শৌর্য, বীর্য, মহত্ব, এই সংগ্রামী চেতনা, সংগ্রামী প্রেরণা তুমি কি আমার মধ্যে দেখতে পাচ্ছ না? দেখো যে মানুষগুলো
5 দিন আগেও ছিল অসহায়, যে মানুষগুলো 5 দিন আগেও সংগ্রামের কথা শুনলে মুখ কোঁচকাতো, যে মানুষগুলো 5 দিন আগেও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে কিছু ভাবতে পারতো না, সেই মানুষগুলো হঠাৎ যেন সমস্ত মহান চরিত্র সম্পন্ন মানুষের রূপান্তরিত, একটা ভগৎ সিং যেন রূপান্তরিত হয়ে গেল। ইতিহাসে এই ঘটনা কিন্তু সম্ভব হয়, ইতিহাসে কিন্তু এই ঘটনা ঘটে। মার্ক্সবাদী ব্যাখ্যা কি, কেন ঘটনা ঘটে? মার্ক্সবাদী ব্যাখ্যা ব্যাখ্যা তো আছে, ব্যাখ্যা হচ্ছে আমাদের দেশের কৃষকদের মধ্যে এই যে বেসরকারীকরণ, তার অভিজ্ঞতা অত্যন্ত তীব্র। আমাদের দেশের কৃষকদের বেসরকারীকরণে, আমাদের দেশের জনগণের বেসরকারীকরণ 1990 সালের পর থেকে যে আমাদের দেশের ভুবনীকরণ, বেসরকারীকরণের যে যুগ শুরু হলো, একেতেই পুঁজিবাদী শাসনে আমাদের দেশের জনগণ ক্রমাগত রিক্ত সর্বহারা হচ্ছিল। আমাদের দেশের জনগণ কি দেখেছে? আমাদের দেশের জনগণ, বিশেষ করে কৃষকরা কি দেখেছে? বেসরকারি হাতে যা গেছে তাই কৃষকের বিপক্ষে গেছে, বেসরকারি হাতে যা গেল তাই কৃষকের সর্বনাশ করেছে। আগে সার ছিল সরকারি হাতে, সার সিন্দ্রি সার কোম্পানি ছিল, সরকার সার তৈরি করত, জনগণকে সার দিত, বিশেষ আইন ছিল, এমআরপি রেট ছিল, ম্যাক্সিমাম রিটেল প্রাইস ছিল, যে ম্যাক্সিমাম রিটেল প্রাইসে সার দিতে হবে বলে আমরা যে আন্দোলন করেছি। বেসরকারীকরণ হওয়ার পর থেকে সেই সব উঠে গেল, সার চলে গেল সমস্ত বড় বড় কোম্পানি হতে, সারের দাম বেড়ে গেল 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ সারের দাম বেড়ে গেল। চাষিরা কি দেখেছে? কৃষকরা দেখেছে বেসরকারি হাতে সার গেছে, সার এমন তার দাম বেড়েছে যা সাধারণ কৃষকের নাগালের বাইরে। আগে বীজ ছিল সরকারের হাতে, সরকারি বীজ নিগম ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের বীজ নিগম ছিল, স্টেট গভর্নমেন্টের বীজ নিগম ছিল, বীজ নিগম, সিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সিড কর্পোরেশন অফ ওয়েস্ট বেঙ্গল এগুলো ছিল, সিড কর্পোরেশন অফ মহারাষ্ট্র, সিড কর্পোরেশন অফ পাঞ্জাব, সিড কর্পোরেশন অফ ইউপি, সিড কর্পোরেশন অফ এমপি, সিড কর্পোরেশন অফ ইউনাইটেড স্টেটস এন্ড সিড কর্পোরেশন অফ ইন্ডিয়া এগুলো ছিল। সরকার বীজ তৈরি করতো, বীজ খামার ছিল, এই নখগুলো একটা বীজ খামার ছিল, নখগুলো কোড়া দিকে, নখগুলো ঢোকার আগে প্রাণ দিকে বীজ খামার ছিল, সরকারি বীজ খামার, ওখানে বীজ তৈরি হতো, ওই সার্টিফাইড সিড নানা জায়গাতে যেত, বিক্রি হতো, কম দামে চাষি পেত। এখন বীজের দাম 5 গুণ 7 গুণ 10 গুণ হয়ে গেছে। বীজ সরবরাহ করে সমস্ত মাল্টিন্যাশনাল, বীজ সরবরাহ করে। ডিজেল আপনারা দেখতে পাচ্ছেন তো, ডিজেলের দাম কি হয়েছে? এই ভূবনীকরণের সিদ্ধান্তের পর চাষি দেখছে তার জমি রাখা মুশকিল। সিঙ্গুরের অভিজ্ঞতা, নন্দীগ্রামের অভিজ্ঞতা, চাষির অভিজ্ঞতা দেখল। সিঙ্গুরে আমাদের পশ্চিমবঙ্গের চাষিদের করতে হয়েছে তার জমি রক্ষা করবার জন্য, নন্দীগ্রামে চাষিদের করতে হয়েছে তার জমি রক্ষা করবার জন্য, উড়িষ্যার মিত্তালদের বিরুদ্ধে লড়তে হয়েছে উড়িষ্যার চাষিদের, হরিয়ানায় লড়তে হয়েছে চাষিদের তার জমি রক্ষা করবার জন্য, বোম্বেতে রিলায়েন্সের শেষ কোম্পানি বন্ধ করবার জন্য চাষিদের করতে হয়েছে বোম্বেতে, মহারাষ্ট্র। চাষিদের অভিজ্ঞতা কি? চাষিদের অভিজ্ঞতা হচ্ছে কোন জিনিস যখন বেসরকারি হাতে যায় চাষিদের সর্বনাশ হয়, কৃষকের সর্বনাশ হয়। এই হলো চাষিদের দীর্ঘ 30 বছরের চাষিদের অভিজ্ঞতা। 1990 সাল থেকে শুরু, তারপরে 2020 এই 30 বছর ধরে চাষিদের এই অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা সঞ্জাত ক্ষোভ, দুঃখ, বেদনা, আত্মহত্যা, ঋণ। প্রতি 12 মিনিটে একটা চাষি আত্মহত্যা করে ভারতবর্ষে, প্রতি 12 মিনিটে আত্মহত্যা করে, ঋণের দায়ে। ফসলের দাম নেই, ফসল বিক্রি করবার কোনো উপায় নেই। আমার ঘরে যখন পেঁয়াজ, তখন পেঁয়াজের কেজি 1 টাকা। আমি যখন পেঁয়াজ কিনে খেতে যাই তখন পেঁয়াজের কেজি 150 টাকা। আজ
আজকে পশ্চিমবঙ্গে আলুর কেজি কত চাষিরা বিক্রি করতে জানেন? 3 টাকা 12 আনা। 3 টাকা 75 পয়সা চাষিরা আলু বিক্রি করছে আজকে বর্তমানে পশ্চিমবঙ্গে। এখন চাষির ঘরে আলু এখন 3 টাকা 75 পয়সা আলু কেজি। চাষির ঘর থেকে যখন আলু চলে যাবে তখন 22 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকা আলু বিক্রি। চাষিদের অভিজ্ঞতা এগুলো, এই অভিজ্ঞতাগুলো তারা প্রত্যেক অর্জন করেছে। তারা কোনো অর্থনীতি বিজ্ঞানের বই পড়ে এই অভিজ্ঞতা অর্জন করেনি। তারা ইন্টেলেকচুয়াল না, they learn from their daily experience. Daily experience is their best teacher. প্রাত্যহিক অভিজ্ঞতায় হচ্ছে তাদের সর্বোত্তম শিক্ষক। তারা শিখেছে বেসরকারীকরণ মানে কি। তাই যখন এবার 3টে কালা কানুন আনলো, চাষিরা এত কিছু বোঝে না, চাষিরা দুটো জিনিস বুঝেছে। পাঞ্জাবের চাষিরা, হরিয়ানার চাষিরা, পশ্চিম উত্তরপ্রদেশের চাষিরা দুটো জিনিস বুঝেছে। একটা জিনিস হচ্ছে আমাদের সমস্ত কৃষিজ পণ্য বেসরকারি হাতে চলে যাবে, এই একটা জিনিস বুঝেছে। 2 নম্বর হচ্ছে বেসরকারি হাতে যাওয়া মানে হচ্ছে আমরা যে কৃষিজ পণ্য বিক্রি করি সরকারি মান্ডিতে, এই সরকারি মান্ডি আর থাকবে না, সরকারি মান্ডি সরকার তুলে দেবে। কারণ বেসরকারি মান্ডি খোলবার এতকাল পর্যন্ত কোনো আইন ছিল না, এখন বেসরকারি মান্ডি খোলবার ব্যবস্থা সরকার করে দিল। বলে আমরা ফসল ফলাবো, আমাদের ফসল বিক্রি করার কোনো জায়গা থাকবে না। এখন যতটুকু জায়গা আছে তা আর থাকবে না। তাহলে আমরা পাঞ্জাবের চাষি, আমরা হরিয়ানাতে পাঞ্জাবের চাষি অনেক অর্গানাইজড। পশ্চিমবঙ্গের মতন ছোট ছোট না, পাঞ্জাব চাষি অর্গানাইজড। আর এই কথাটা সত্য না যে পাঞ্জাবের সব ধনী কৃষক। পাঞ্জাবের 82% হোল্ডিং হচ্ছে অলাভজনক। কে কথা বলেছে যে পাঞ্জাবের সব ধনী চাষি? যারা কথা বলে তার পাঞ্জাবের এগ্রিকালচার সম্পর্কে কিছু জানে না। পাঞ্জাবে 82% ল্যান্ড হোল্ডিং হচ্ছে অলাভজনক। পশ্চিমবঙ্গে 86% হোল্ডিং হচ্ছে অলাভজনক, পাঞ্জাবে 82%। পাঞ্জাবের ঋণ শোধ করবার জন্য চাষিকে কিডনি বিক্রি করতে হয়। এই তো পাঞ্জাবের অবস্থা। যারা আন্দোলনের মধ্যে আছে তার 90%ই হচ্ছে নিম্ন এবং মধ্য কৃষক, যারা আন্দোলনের মধ্যে আছে। এটাই বাস্তব ঘটনা। কারণ পাঞ্জাবে যে গম বিক্রি হয়, তার 90% গম বিক্রি হয় মান্ডিতে। আর এই মান্ডির প্রত্যেকে হচ্ছে তার মান্ডির মেম্বার, ছোট হোক মাঝারি হোক বড় হোক, সব চাষি হচ্ছে মান্ডির মেম্বার। মান্ডিতেই গম বিক্রি করতে হয়। এক একটা মান্ডি মানে হচ্ছে 50, 60, 70, 100টা গ্রাম নিয়ে এক একটা মান্ডি এরিয়া। সেই এরিয়ার মধ্যে যতগুলো কৃষক আছে সব কৃষক হচ্ছে মান্ডির মেম্বার। ছোট চাষিও মেম্বার, বড় চাষিও মেম্বার। ছোট চাষিও যে দাম পায়, বড় চাষিও সেই দাম পায়। বড় চাষি বেশি দাম পায়, ছোট চাষি কম। এই তো প্রত্যেকেই মেম্বার। ফলে মান্ডি যদি বিপন্ন হয়, বড় চাষিও বিপন্ন, ধনী চাষিও বিপন্ন হবে, গরিব 3 একর 1 একর 2 একর জমির মালিকও বিপন্ন। এই বিপন্নতা প্রত্যেকে চিহ্নিত। এই বিপন্নতা প্রত্যেকে চিহ্নিত হয়েছে। বড় চাষিও বিপন্ন, ধনী চাষিও বিপন্ন, গরিব চাষিও বিপন্ন, প্রান্তিক কৃষকও বিপন্ন, সবাই বিপন্ন। বড় চাষি জানে কর্পোরেটের হাতে যদি চলে যায়, তাহলে কর্পোরেটের তুলনায় আমি যে গ্রামাঞ্চলের 50 একর জমির মালিক, বড় চাষি, ধনী চাষি, আমার কি মূল্য? এই বিপন্নতার মধ্যে থেকে তাদের মধ্যে ইউনিটি। And they are organized through mandis. তারা মান্ডির মধ্যে অর্গানাইজড। পশ্চিমবঙ্গের মতন আনঅর্গানাইজড কৃষক না। পাঞ্জাবের কৃষক, হরিয়ানার কৃষক টু সাম এক্সটেন্ট, ওয়েস্টার্ন ইউপির কৃষক টু সাম এক্সটেন্ট অর্গানাইজড ইন দি মান্ডিস। ভারতবর্ষে 7,500 মান্ডি আছে, তার মধ্যে এই 3টে এলাকাতেই মান্ডির সংখ্যা প্রায় 5,000 এর কাছাকাছি। কারণ এখানে সবুজ বিপ্লব। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা, আগের অভিজ্ঞতা, সংগ্রামের অভিজ্ঞতা, এই সব অভিজ্ঞতা মিলিয়ে এইবারে যে 3টে কালা কানুন, উৎপল যে বলল 3টে কালা কানুনের ফলে এটা হয়নি, তা ঠিক না। ভিতরে যতই বারুদ জমা হোক না কেন, দেশটাকে দরকার হয় বিস্ফোরণ ঘটাবার জন্য, দরকার না। তুই বারুদ জমা করে তো দেশটাকে কাছে জানো নাই, বিস্ফোরণ কিন্তু হবে। 3টে কালা কানুন বিস্ফোরণের কাজ
চাষিরা দেখতে পেল তিনটে কালা কানুন তাদের একদম সর্বনাশ করে দেবে, বাস্তব কিন্তু সর্বনাশ করে দেবে। সরকার কিন্তু কোনো জবাব করতে পারছে না, সরকারের হাতে কোনো জবাব। এই যে কন্ডিশন, এই কন্ডিশনে চাষিদের বাধ্য করলো পাঞ্জাব হরিয়ানার কৃষকদের, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকের বাধ্য করলো এই লড়াইতে নামতে। এই যে গণবিরোধের জন্ম হলো, এই গণবিরোধের জন্ম হওয়ার এই হচ্ছে পাদবীজ, এই হচ্ছে প্রেক্ষিত। এই প্রেক্ষিতটাকে আমাদের কিন্তু ভালো করে কিন্তু বুঝতে হবে। তাহলে গণবিরোধ তো প্রত্যেকে আসে, গণবিরোধ তো আপনি আসে না, গণবিরোধ তো আসে বাস্তব কন্ডিশন, বাস্তব অবজেক্টিভ কন্ডিশন মানুষের হৃদয়ের মধ্যে এই গণবিরোধের জন্ম দেয়। এই ফ্যাক্টরটা যদি আপনারা বোঝেন তাহলে কথাও কিন্তু আপনারা বুঝবেন যে আজকে চাষি লড়ছে, এই ফ্যাক্টরটা কি অন্যান্য শ্রমজীবী মানুষের মধ্যে এই ফ্যাক্টরটা নেই? আছে কি নেই? এই ফ্যাক্টরটা কি শহরাঞ্চলের শ্রমিক শ্রেণীর মধ্যে নেই? শ্রমিক শ্রেণী কি কর্পোরেটের নির্যাতনে অত্যন্ত নির্যাতিত নয়? শ্রমিক শ্রেণী কি নিষ্পেষিত নয়? শ্রমিক শ্রেণীর কি কাজ চলে যাচ্ছে না? শ্রমিক শ্রেণীর কি মাইনে কমে যাচ্ছে না? বেকারি কি বাড়ছে না? যে অবজেক্টিভ কন্ডিশনের ফলে আমাদের কৃষকরা এই মরণপণ সংগ্রামে নামতে বাধ্য হলো, সে অবজেক্টিভ কন্ডিশন তো শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে বলছো, ফলে কারখানায় বলছো কিনা? এর থেকে কি সিদ্ধান্ত করতে পারি আমরা? এর থেকে সিদ্ধান্ত করতে পারি আগামী দিনে শ্রমিকরাও এই ধরনের লড়াইতে নামবে, আগামী দিনে এই ধরনের সংগ্রামে শ্রমিকরাও নামবে। আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক, এই ধরনের লড়াইতে শ্রমিকরাও নামবে, নামতে বাধ্য। অবজেক্টিভ কন্ডিশন উইল ফোর্স দেম, বাস্তব কন্ডিশন হচ্ছে শ্রমিকরাও এই ধরনের সংগ্রামে নামতে বাধ্য। উপায় নেই, এই লড়াই লড়া ছাড়া তাদের সামনে কোনো পথ নাই। এই বাস্তব কন্ডিশনের পরে আমাদের দাঁড়িয়ে আছে। এইবার ধরুন শ্রমিক লড়ছে, আবার কৃষকও লড়ছে। শ্রমিক লড়ছে শহরের, কৃষক লড়ছে গ্রামে। তারপরে কি হবে? তারপরে কি হবে? ভারতবর্ষের বিপ্লব হতে কি খুব বেশি দেরি হবে? হ্যাঁ, দেরি হবে কি? শ্রমিক লড়ছে শহরে, কৃষক লড়ছে গ্রামে। পুঁজিপতি শ্রেণী কাকে দিয়ে দমন করবে? পুঁজিপতি শ্রেণী দমন করবার অস্ত্র কি? মিলিটারি। তো মিলিটারির মধ্যে যারা ভারতবর্ষের মিলিটারিতে 12.5 লক্ষ মিলিটারি আছে, তার মধ্যে তো 12 লক্ষ মিলিটারি হচ্ছে শ্রমিক কৃষক পরিবারে, 12 লক্ষের মধ্যে 10 লক্ষ কৃষক পরিবারে। এই আন্দোলনে আর একটা বৈশিষ্ট্য কি জানেন? বিভিন্ন বর্ডারে প্রাক্তন সৈনিক আসছে, প্রাক্তন সৈনিক সংগঠনগুলো আসছে, প্রাক্তন সৈনিক, পরে তারা রিটায়ার করেছে, ইয়াং সব ছেলেগুলো রিটায়ার করেছে। তারা এসে স্লোগান তুলছে, আমরা ফ্রন্টে সৈনিক, মাঠে কৃষক। আমরা ফ্রন্টে সৈনিক, মাঠে কৃষক। তার মানে কি? প্রাক্তন সৈনিক 2 বছর আগে তারা বেরিয়েছে, তারা বলছে ফ্রন্টে সৈনিক, মাঠে কৃষক। তো বর্তমানে যারা সেনাবাহিনীর মধ্যে আছে, প্যারামিলিটারি ফোর্সের মধ্যে আছে, তাদের বুকের মধ্যেও তো এই কথাটা আছে যে আমরা এখানে সৈনিক, কিন্তু আমরা বাড়িতে কৃষক। আছে কি নেই? আছে। তাহলে এই লড়াই যখন শুরু হবে আগামী দিনে 2-4 বছরের মধ্যে কিন্তু লড়াই আসছে কমপ্লিট। আমরা সিচুয়েশন অ্যানালিসিস করি ভবিষ্যতে কি করণীয় বোঝার জন্য। আগামী 2-4 বছরের মধ্যে কিন্তু সিচুয়েশনটা আসছে। শহরাঞ্চলে শ্রমিক লড়বে, গ্রামাঞ্চলে কৃষক লড়বে। আর এই লড়াই যখন এরকম ভয়ঙ্কর হবে, তখন ভারতবর্ষের পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়তে সময় লাগবে। ক্রান্তি, ক্রান্তি বলেন তো, বিপ্লব, এই পুঁজিবাদী সত্তা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হতে কি সময় লাগবে?
এই আন্দোলন দেখিয়ে দিল, এই যে আন্দোলন চলছে, এই চোখে আঙুল দিয়ে বিপ্লবী যে দেখিয়ে দিল যে বিপ্লব কিন্তু আসছে, বিপ্লব কিন্তু আসছে। তোমরা বিপ্লবীরা তৈরি হও, প্রস্তুত হও। তোমরা ঘরে বসে কাল হরণ করো না, বিপ্লব কিন্তু আসছে। আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে গেলাম, এই আন্দোলন ওয়ার্নিং, এই আন্দোলন ওয়ার্নিং কিন্তু আমাদের কাছে। তুমি কি সত্যিকারের বিপ্লব করো, তাহলে কিন্তু প্রস্তুত হও। আমি কিন্তু একটা সূচনা দিয়ে গেলাম। এই কিন্তু এই আন্দোলন কিন্তু আমাদের কিন্তু বলছে রেডি হও, বি রেডি, তৈরি করো। শ্রমিকের মধ্যে যাও, কৃষকের মধ্যে যাও, নওজওয়ানদের সংগঠিত করো, পলিটিক্যাল ইম্পর্টেন্স বোঝাও। এর থেকেও বড় লড়াই কিন্তু আগামী 2-1 বছরের মধ্যে ভারতবর্ষ, এর থেকেও বড় লড়াই হতে বাধ্য হবেই। আমি 2-1 বছর আপনারা সংখ্যাটার দিকে লক্ষ্য দেবেন না, 2-1 বছরের দিকে লক্ষ্য দেবেন না, 4 বছরও হতে পারে। এর থেকে বড় লড়াই আসছে। মানে ভারতবর্ষের বিপ্লবের জমি কিন্তু এই লড়াই প্রস্তুত কিন্তু করে দিয়ে যাচ্ছে, এই লড়াই কিন্তু প্রস্তুত করে দিয়ে যাচ্ছে। এই লড়াই থেকে আমরা কি পেলাম? এই লড়াই থেকে আমি ঘটনা বলবো না, ভাববেন ঘটনা আপনারা অনেকে জানেন। এর সৌর্যবীর্যের কথা বলতে গেলে সারা রাত আমি বলতে পারি, আপনাদের সারা রাত বলতে পারি। সিংহু বর্ডারে রাস্তা পরিষ্কার করছে কারা? যেমন গণ অংশগ্রহণ, রাস্তা পরিষ্কার করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়া এক ভদ্রলোক, তার রাস্তা পরিষ্কার, ঝাড় দিচ্ছে রাস্তা। লঙ্গর খানাতে থালা বাসন পরিষ্কার করছে বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্ররা, যুবকরা। লঙ্গর খানাতে থালা বাসন পরিষ্কার করছে, কাজ করছে, সেবা করছে, খাবার সার্ভ করছে। আমি খাচ্ছি একটা লঙ্গরে বসে একদিন, আমাকে তো দেখতে বাঙালির মতন লাগে না। হ্যাঁ, আমাকে দেখতে মনে হয় কি, আমাকে দেখতে মনে হয় আপনারা সবাই জানেন, আপনাদের সবার মনে মনে সেটা আছে, বলে সেটা আমি এক্সপ্লেন করছি না। আমাকে দেখতে কেমন মনে হয়, একজন এসে বলছে যে আপনি आप कहां से? तो मैंने तो बोला मैं पश्चिम बंगाल से आया। आप खेती आपका सब कुछ बातचीत करने का जरूरत है। ठीक है, बातचीत होगा आपका साथ। एक কথা বার্তা তো কিছু বলো, আমি কথায় কথা জিজ্ঞেস করলাম আপনি করেন। সে একটা বললো আমি তো লন্ডন থেকে এসেছি, আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি, আমার মেয়েকে নিয়ে এসেছি, এসব নিয়ে এসেছি, কত বয়স না। আপনি কি করছেন? আমি সেবা করছি, কিছু না কিছু করবো, আমি তার অন্য কিছু পারি না, তা আমি এটাই পারি করতে, খাবার সার্ভ করতে পারি, খাবার সার্ভ করছি। জনগণ যুক্ত, একে হারানো যায়, এই লড়াইকে হারানো যায়, যে লড়াই জনগণের আবেগের দ্বারা যুক্ত হয়ে গেছে। চাষিরা করছে, গোটা মানুষ করছে, মানুষ করছে। কি শিক্ষা? দেখুন, একজন প্রশ্ন করেছে কি পেলাম আমরা? এইটা তো পেলাম যে ভারতবর্ষে বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে, যদি আমি ঠিক মতো বুঝি, এটা পেলাম তো। যার মনের মধ্যে আমরা সব বিপ্লবী লোক, কিন্তু মনের মধ্যে সংশয় আছে, এই জনগণ কি পারছে? এই পার্টি বলে ঠিকই, শিবদার ঘোষ বলেছেন ঠিকই যে জনগণের পরে ভরসা রাখো। শিববাবু জনগণ চেনেন না, মাসুদুও জনগণ চেনেন না। মাসুদু বলেছেন হ্যাঁ পেইড অফ দি মাসেস, কিন্তু মাসুদুকে চিনেন জনগণ আলাদা। মাসুদু তো বাংলা দেখে নাই, আর আমাদের অভিষেক ভাববে বাংলা হলো রাষ্ট্র করার জনগণকে তো দেখেনি। আমাদের মুখা ভাববে হাবড়ার জনগণকে তো দেখলে মাসুদুর কথা বলতেন না, যে বিরোধ করে ভাববে। হ্যাঁ, দেখি দিয়ে গেল। দেখো জনগণ, যে জনগণকে তুমি অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত, ইন্দ্রিয় পরায়ণ, স্বার্থপর, বিবেকহীন, মদ খায়, আমাদের কমপ্লিট তো চরিত্র নৈকর্য করি। একজন আমাকে বলছে বুঝলেন না, বলতে ও জায়গা থেকে একটু আন্দোলনই করতে, কিন্তু একটু মদও খাচ্ছে।
তাই বললাম তুমি শুধু মদ খাওয়াটা দেখলে 3 মাস বাড়ি ছেড়ে বসে আছে তা তুমি দেখতে পাচ্ছ না, তোমার এটি একটু মদ খাই কিনা তোমার চোখে এটা পড়লো, জনগণ মদও খাবে লড়ছেও। তুমি মদ খাওয়াটা দেখো না, তুমি লড়াইটা দেখো। গঙ্গা দিয়ে অনেক কিছু বয়ে যায়, হিন্দুদের কাছে গঙ্গা নদী পবিত্রই থাকে, অপবিত্র হয় না, তাই না? লড়াইটা দেখো। ভারতবর্ষে এর আগে যত আন্দোলন হয়েছে পার্থক্য কি? মূল পার্থক্য ধরুন বর্ডার, লক্ষ লক্ষ লোক, ছেলে মেয়ে ভর্তি, রাত 12টা 1টা 1টা 2টো পর্যন্ত স্লোগান চলছে, সব চলছে, হাসি ঠাট্টা গল্প গুজব চলছে। একটা কোনো বাজে ঘটনার খবর আজ পর্যন্ত পাওয়া যায়। ভারতবর্ষ তো বর্তমান ভারতবর্ষ, যেখানে মেয়েরা বিপন্ন, ঘরের মধ্যে মেয়েরা বিপন্ন, সেখানে এই অবস্থা। ভাবুন জনগণের নৈতিক উন্নত হয়েছে। উত্তর ভারত জাতপাতে দীর্ঘ, উত্তর ভারত, তাই না? উচ্চ বর্ণ নিম্ন বর্ণের ঘরে নিম্ন বর্ণ ঢুকতে সাহস পর্যন্ত পায় না উত্তর ভারত। একই হুকুয়ে বসে হিন্দু মুসলমান নিচু জাত উঁচু জাত একই হুকুয়ে বসে তামাক খাচ্ছে। এই তো বহু হুকু আসর বসে তো হুকু হলে হলো তারা এই হুকু বড় বড় ঘর করা নয়, এই দলে বসে গোল হয়ে দল দলজন, তার মধ্যে দাড়িওয়ালা মুসলমান আছে, পাগড়িধারী শিখও আছে, হিন্দু আছে, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ সবই আছে, একই হুকু বসে তামাক বসে বলছে, একই লঙ্গর খানে সবাই খাচ্ছে। জাতপাতের প্রভাব ওই আন্দোলনের মধ্যে আর নাই, চলে গেছে অনেকটা। এই লড়াই উত্তর ভারতে গোটা সমাজের গণতন্ত্রীকরণ ঢুকিয়ে দিল না? উত্তর ভারতের গোটা সমাজে গণতন্ত্রীকরণ করা হতো, যে গণতন্ত্রীকরণ করতে যে ভারতবর্ষের মধ্যে বাংলায় রামমোহন বিদ্যাসাগর প্রমুখদের দরকার হয়েছে, এই আন্দোলন উত্তর ভারতের সেই গণতন্ত্রীকরণ অনেকটা কিন্তু করলো তো। পাঞ্জাবে মেয়েদের ঘর থেকে টস করে বের করে না, পাঞ্জাব রক্ষসী টস করে মেয়েদের ঘর থেকে বের করে না পাঞ্জাব। আর হাজার হাজার পাঞ্জাবি মেয়ে ঘুরছে, ট্রাক্টর চালাচ্ছে, দেখছেন তো আপনারা? নারী মুক্তি ঘটলো না পাঞ্জাবে? নারী মুক্তি ঘটলো তো এই আন্দোলনের ফল না? আর একটা সবচেয়ে বড় ফল, ভারতবর্ষের সমস্ত গণ আন্দোলন, এর আগে যত গণ আন্দোলন হয়েছে সব গণ আন্দোলন হয়েছে সরকারের বিরুদ্ধে। এই সিঙ্গুর নন্দীগ্রাম যখন আমরা বলেছি, আমরা দলের কর্মী হিসাবে জনগণকে বোঝাবার চেষ্টা করেছি যে সিপিএম জমি নিচ্ছে, ঠিকই নিচ্ছে কার জন্য? টাটার জন্য নিচ্ছে। টাটাকে কর্পোরেট, তোমার শত্রু কর্পোরেট, এটা আমরা বলেছি, জনগণ বুঝেছে। সিঙ্গুরের জনগণ কখনো স্লোগান তুলেছে কর্পোরেটের বিরুদ্ধে লড়ো? তুলেছে উদ্যম? সিঙ্গুরের জনগণ বলেছে বুদ্ধকে হটাও, সিপিএম হটাও। নির্বাচনে তারা সিপিএম কে হটিয়ে দিয়েছে, তৃণমূলকে ক্ষমতায় এনেছে, তাই না? এই আন্দোলন কি বলছে যে মোদি আমার শত্রু? শুধু এই আন্দোলন কি বলছে? এই আন্দোলন বলছে কর্পোরেট আমার শত্রু, আর মোদি হলো মুখটা। মুখটা মানে হচ্ছে মুখোশ, মোদি হলো মুখটা, কর্পোরেট আমার শত্রু। এই যে আন্ডারস্ট্যান্ডিং একজন দুজনের মধ্যে না, এই কথা তো শিববাবু প্রথম থেকেই বলছেন, তাই না? তবে শিবদাস ঘোষ প্রথম থেকেই বলছেন যে গণ আন্দোলনের মধ্যে তোমাকে আসল শ্রেণী শত্রু চিনতে হবে। শ্রেণী শত্রু যতক্ষণ তুমি চিনতে না পারছো ততক্ষণ পর্যন্ত তোমার লড়াই কিন্তু হবে অসচেতন। তবে শিবদাস ঘোষ প্রথম থেকেই বলছেন, আমরা সেটাকে প্রচার করছি, করার চেষ্টা করছি, কিন্তু আমরা জনগণের মধ্যে এই বিষয়টা নিয়ে যেতে পারিনি বা জনগণ ধরতে পারিনি। আজকে জনগণ তার নিজস্ব অভিজ্ঞতা থেকে ধরতে পেরেছে যে এই যে তিনটে কালা কানুন করলো, কেন তিনটে কালা কানুন করলো? কারণ আদানি আম্বানিদের জন্য দরকার। জনগণ দেখতে পেয়েছে যে আদানি আম্বানির জন্য 2016 সাল থেকে গভর্নমেন্ট চেষ্টা করছে। 2016 সাল থেকে আম্বানিদের 17টা কোম্পানি তৈরি করেছে এগ্রিকালচারে, আদানিদের 16টা কোম্পানি তৈরি করেছে। পানিপথে 750 একর জমি নিয়ে বিশাল ওয়্যার হাউস তৈরি করেছে আদানিরা। সেখানে আবার রেল লাইন চলে গেছে, সরকার রেল লাইন করে দিয়েছে।
এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, তারপরে এই আইন হয়েছে। ফলে জনগণ সহজেই বুঝতে পেরেছে এই আইন কার জন্য। তাই জনগণ এই আন্দোলনের মধ্যে স্লোগান হচ্ছে একটা জিনিস, যে কর্পোরেট আমার শত্রু, কর্পোরেট আমার দুশ্মন, কর্পোরেটকে হটাতে হবে। মোদি হচ্ছে মুখোশ। এটা কমরেড। এই যে উপলব্ধি, এই উপলব্ধি তাৎপর্য কি? এই উপলব্ধি তাৎপর্য কি? এই উপলব্ধি তাৎপর্য হলো এই, আমি যদি মনে করি কোন দলে অধিষ্ঠিত যারা সরকারে আছে তারা আমার শত্রু, তাহলে তার সেই শত্রুকে আমি সরাতে পারি ভোটের মাধ্যমে, তাই না? সিপিএম আমার শত্রু, সিপিএম কে আমি ভোটের মাধ্যমে ভোটটা দিয়ে সরিয়ে দিচ্ছি, তৃণমূলকে দিয়েছি, শত্রু খতম, খেল খতম। আমি যদি মনে করি আম্বানি আদানি টাটা বিড়লা আমার শত্রু, তাহলে আম্বানি আদানি টাটা বিড়লাকে তো ভোটের দ্বারা সরানো যাবে না। আমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বুকের মধ্যে এই প্রশ্নটা, এই আন্দোলন তুলে দিয়ে গেল যে আসলে শত্রু হচ্ছে কর্পোরেট। এই প্রশ্নটা তুলে দেওয়ার বিপ্লবী তাৎপর্য কি? ভাগবত ভাবে ভাবুন, ভাগবত ভাবে ভাবুন এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে আদানি আম্বানি কর্পোরেট টাটা এবং বিড়লা, বিদেশি পুঁজিপতি পেপসি কোকা-কোলা ইত্যাদি যারা দেশি বিদেশি মাল্টিন্যাশনাল, তাদের তো তোমরা ভোটের মাধ্যমে সরাতে পারবে না। ভোটের মাধ্যমে তুমি নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারো, কিন্তু ভোটের মাধ্যমে তো তুমি আদানি আম্বানিকে সরাতে পারবে না। তাহলে আদানি আম্বানিকে সরাবে কি করে? তাহলে জনগণের বাস্তব অবস্থা, জনগণের বুকের মধ্যে, চেতনার মধ্যে, হৃদয়ের মধ্যে এই প্রশ্ন তো বারবার ঘুরে ফিরে আসবে, হোয়াট ইজ দি ওয়ে অল্টারনেটিভ, হোয়াট ইজ দি ওয়ে আউট? এই প্রশ্ন জনগণের বুকের মধ্যে আসবে না? আর এই প্রশ্ন যখন জনগণের বুকের মধ্যে আসবে, তখন জনগণ ভাববে না যে আসলে এই আদানি আম্বানিকে তৈরি করেছে কারা? কোন পুঁজিবাদী অর্থনীতি, কোন পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা? সরাতে গেলে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, আর পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতে গেলে চাই শ্রমিক শ্রেণী, রাজনৈতিক দল, চাই তার বিজ্ঞানসম্মত মতাদর্শ। এইগুলো তো জনগণের বুকের মধ্যে একটু একটু করে আসবে। আর আমাদের তখনের সমস্যা হচ্ছে এটা নিয়ে তো এসইউসি পার্টি কাটে তো জনগণ অংশগ্রহণ করবে না। তখনের সমস্যা হচ্ছে এসইউসির পার্টি কাটে কি সবাই অংশগ্রহণ করবে? এসইউসির পার্টি কাটে যদি অংশগ্রহণ না করে জনগণ বুঝবে কি করে? এসইউসি পার্টি কাটে অংশগ্রহণ করে কি জনগণ বুঝতে পেরেছে যে টাটা বিড়লা আদানি আম্বানি এরাই শত্রু? এটাকে এসইউসি পার্টি ক্লাসে অ্যাটেন্ড করার পর কোটি কোটি জনগণ কি এই কথা বুঝতে পারলো? তারা তো এসইউসির নামও জানে না, তারা সিদ্ধান্ত ঘোষের নামও জানে না, কিন্তু তারা যে কথাটা বলছে সেটা সিদ্ধান্ত ঘোষের বিশ্লেষণ। সিদ্ধান্ত ঘোষ 1947-48 সাল থেকে তো এই বিশ্লেষণই বলছেন নাকি? তাহলে তারা যে সিদ্ধান্তে উপনীত হলেন, এটা কবে সিদ্ধান্ত ঘোষ 1947-48 সালে যে সিদ্ধান্ত করেছিলেন, সেই সিদ্ধান্তে কিন্তু তারা উপনীত হলেন বাই দেয়ার ওন এক্সপেরিয়েন্স, তাই না? তাহলে সিদ্ধান্ত ঘোষই এই পুঁজিবাদকে ধ্বংস করবার জন্য যে পন্থা পদ্ধতি বাতলেছেন, জয়ী জনগণই বাই দেয়ার ওন এক্সপেরিয়েন্স সেই সিদ্ধান্তে কিন্তু উপনীত হবে। ক্লিয়ার? এইভাবে জনগণের মধ্যে চেতনার লড়াই সংগ্রাম, জনগণের মধ্যে চেতনার উন্মেষ ঘটায়। কথা বলতে পেরেছেন? এই চেতনার উন্মেষ হবে প্রোভাইডিং দি কন্ডিশন। বিপ্লবী দল, আমরা যারা এসইউসি বিপ্লবী দল, তারা যদি আমাদের উপযুক্ত ভূমিকা পালন করতে পারে, একটা তো পয়েন্ট থাকে, পারা যে যায় এটা আমাদের ভূমিকা, এটা প্রমাণ। আমি এইবার আনবুকে কেমেছে ভূমিকা, এবারে থেকে এই কথা কিন্তু আমাদের অনেক কমিউনিটি ফেসবুক দেখে ধারণা হয়েছে যে কেএমএসি নেতৃত্ব দিচ্ছে। অনেকে ফেসবুক যারা ফেসবুক দেখে, ফেসবুকে তো শুধু কেএমএসি, কারণ গিরির যত বন্ধু বান্ধব সব এসইউসি লিঙ্ক, তখনের যত বন্ধু বান্ধব এসইউসি লিঙ্ক। ফেসবুক খুললে শুধু কেএমএসি আসছে, অন্য কোনো কিছু আসছে না।
সুতরাং তখন ধারণা হয়েছে এটাই কোনো বুঝলা খবরের কাগজ দিচ্ছে না, কিন্তু কে বেশি নেতৃত্ব করছে। এই কথা কিন্তু সত্য না, এই কথা কিন্তু মনের মধ্যে জায়গা দেবে না যে কে নেতৃত্ব করছে, কে নেতৃত্ব দেওয়ার ধারে কাছে নেই। এই কথাটা প্রথমে আপনারা এই কথাটা মনের মধ্যে স্থান দিন। তার মানে কে কোনো ভূমিকা নেই তা কিন্তু না। এই কালে কানুন, এই আইন যখন সরকার প্রণয়ন করলো সেপ্টেম্বর মাসে, তখন আমরা পার্টির চিন্তার ভিত্তিতে আমরা কেএমএস সর্বভারতীয় ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ছি। আপনাদের অনেকেরই স্মরণে আছে 25শে সেপ্টেম্বর গ্রামীণ ভারত বন্ধ হয়েছে এই তিনটে কালা কানুনের বিরুদ্ধে, এবং আমরা ভারতবর্ষে প্রায় 3000 গ্রামে পূজা করেছিলাম। 3000 গ্রামে আমরা পৌঁছে, ভারতবর্ষে 5 লক্ষ, প্রায় 4.5 লক্ষ মতো গ্রাম ভারতবর্ষে, 4.5 লক্ষ 5 লক্ষ মতো গ্রাম ভারতবর্ষে, তার মধ্যে আমরা 3000 গ্রামে আমরা পূজা করেছি। তারপরে 25শে সেপ্টেম্বরের পর এআইকেএসসিসি কোনো কর্মসূচি নিল না। আমি এবার কিন্তু আলোচনা করছি কেকেএমএস এর ভূমিকা এবং বর্তমান যে নেতৃত্ব কাজ করছে তার সম্পর্কে আলোচনা করছি। উদ্বোধন প্রশ্ন উত্তর হয়েছে তো? আমাদের ধারণা ছিল এত বড় সফল গ্রামীণ ভারত বন্ধের পর এআইকেএসসিসির যে লিডারশিপ, সে লিডারশিপ দ্রুত কর্মসূচি গ্রহণ করবে। এই জন্য আমরা 26শে সেপ্টেম্বর আমরা অল ইন্ডিয়া বডি মিটিং ডাকলাম। অল ইন্ডিয়া মিটিং ডাকলাম আমরা এআইকেএসসিসি মিটিং এর ঠিক পরে। এআইকেএসসিসির মিটিং বেলা 12টায়, আমরা মিটিং দেখলাম সন্ধ্যে 7টায়। তাহলে এআইকেএসসিসি প্রোগ্রাম নেবে, আমরা সেই প্রোগ্রামটা কার্যকর করব। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম এআইকেএসসিসি কোনো প্রোগ্রাম দিল না, কোনো প্রোগ্রাম তারা ঘোষণা করল না। তখন আমরা এআইকেএমএস 14ই অক্টোবর অল ইন্ডিয়া রেজিস্ট্যান্স ডে ঘোষণা করলাম। অল ইন্ডিয়া রেজিস্ট্যান্স ডে, ভারতবর্ষের বুকে প্রতিরোধ দিবস পালনের আহ্বান জানালাম, এবং আমরা সর্বশক্তি দিয়ে করে আমরা প্রায় 6000 গ্রামে আমরা প্রচার নিয়ে গেলাম। ইন দি মিন টাইম আমরা বেশ কিছু গ্রামীণ কমিটি, তার সংখ্যার প্রায় 2,500-3,000 মতো গ্রামীণ কমিটি হতে চলেছে। তারপরে ট্রেড ইউনিয়ন গুলো ভারত বন্ধ রাখলো 26শে নভেম্বর। তার আগে 8 তারিখে আরেকটা বন্ধ হয়েছে। এই সমস্ত কিছুতেই আমরা কিন্তু অংশগ্রহণ করেছি, আমরা সাধ্যবোধ করেছি। এখন 26শে নভেম্বর 27শে নভেম্বর দিল্লিতে প্রোগ্রামটার প্রচার আমরা করছি, কিন্তু বাস্তব কথাটা হচ্ছে 26শে নভেম্বর যে কি হতে যাচ্ছে এ সম্পর্কে আমাদের ধারণা ছিল না। এটা আমাদের দোষ নয়। আমরা বহু চেষ্টা করেছি জানবার যে কি অ্যাকচুয়ালি পরিকল্পনা, আমরা কোন পক্ষ থেকে পাঞ্জাবের কৃষকদের কাছ থেকে বা আমরা এআইকেএসসিসি দিল্লিতে যারা আছেন তাদের কাছ থেকে কোনো পরিকল্পনা চিন্তা আমরা পাইনি। আমরা চেষ্টা করছি পাওয়ার, কারণ এআইকেএসসিসির মধ্যে ওয়ার্কিং গ্রুপের মধ্যে সত্যবাদী আছেন, ওয়ার্কিং গ্রুপের মধ্যে আমিও আছি। তা আমরা বহু চেষ্টা করব কোন পরিকল্পনা কি করতে হবে আমরা জানি না। আমরা দেখলাম 26 তারিখে ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন। কৃষকরা দিল্লিতে এলো, সরকার বললো যে ঠিক আছে তোমরা বুরাড়ি ময়দানে চলে যাও। কিছু কৃষক বুরাড়ি ময়দানে গেল, আমাদেরও কিছু কিছু লোক বুরাড়ি ময়দানে গেল। তারপরে আবার কৃষকরা সিদ্ধান্ত নিল যে বুরাড়ি ময়দানে আমরা যাবো না, তার ওটা বুরাড়ি ময়দানে গেলে আমাদের বাস্তবে ওখানে ফেলে রেখে দেবে, আমরা বর্ডারেই বসে থাকবো। 28-29 তারিখের পর থেকে বাস্তবে বিভিন্ন বর্ডার গুলো হয়ে গেল আন্দোলনের প্রাণকেন্দ্র, বিশেষ করে শিমু বর্ডার হয়ে গেল আন্দোলনের প্রাণকেন্দ্র। তার সাথে সাথে টিকরি বর্ডারটা তৈরি হলো। আমরা যখন বুঝতে পারলাম এটা সাস্টেইন মুভমেন্টের দিকে যাচ্ছে, সেই মুহূর্ত থেকে আমরা এই আন্দোলনে
আমাদের ভূমিকা পালন করার কথা চেষ্টা করলাম। আমরা গেলাম, সত্যবাদী ছিলেন ওখানে আগে থেকেই, মনীষ ছিল আমাদের মধ্যপ্রদেশের KKMS এর স্টেট সেক্রেটারি, সেও ছিল। ইতিমধ্যে 23শে নভেম্বর আমাদের হরিয়ানার সেক্রেটারি জয় করণজিকে পুলিশ অ্যারেস্ট করলো, আরো দুজন কমরেডকে পুলিশ অ্যারেস্ট করলো, রাজেন্দ্রকে পুলিশ অ্যারেস্ট করলো, মধ্যপ্রদেশের আমাদের কমরেডদের, উত্তরপ্রদেশের আমাদের কমরেডদের হাউস অ্যারেস্ট করে রাখলো, আমাদের অন্ধ্রের আমাদের জেনারেল সেক্রেটারি অমরনাথকে পুলিশ অ্যারেস্ট করলো। এই সমস্ত আমাদের পরে কিন্তু আক্রমণটা মনে রাখতে হবে, শুধু আমাদেরই কিন্তু অ্যারেস্ট হয়েছে, আর কারো কিন্তু অ্যারেস্ট হয়নি। হিন্দি তখন তারপরে আমরা যখন গেলাম দিল্লিতে, আমি গেলাম, সত্যবাদী ছিলেন, তিনি করছিলেন। আমরা যে প্রথম দিকে দেখলাম সেটা হচ্ছে এন্টার আন্দোলনের উপর এআইকেএসসিসি আর কোনো প্রভাব নেই। এআইকেএসসিসি যেটা যে ওই আগে থেকে চেষ্টা করছিল তার কোনো প্রভাব নেই। এন্টার মুভমেন্টটা পাঞ্জাব যে কৃষক সংগঠনগুলো, 32টা কৃষক সংগঠন, তারই নিয়ন্ত্রণে, তারই কর্তৃত্বে এই পাঞ্জাব সংগঠনগুলো চলছে, বাস্তব ঘটনা। আমরা তার মধ্যে ভূমিকা পালন করার চেষ্টা করেছি, তারপরে সংযুক্ত কিষাণ মোর্চা তৈরি হলো। এই সংযুক্ত কিষাণ মোর্চার মধ্যে তার মিটিংগুলোতে আমরা যাতায়াত শুরু করলাম। আমরা গেলাম, প্রথম আমরা বক্তব্য রাখলাম, কিছু বক্তব্য রেখেছি। সেই বক্তব্যতে কিছু শুনেছে, কিন্তু আমরা প্রভাব বিস্তার করতে পারি। তারপরে মনে আছে গোটা ভারতবর্ষব্যাপী শ্রদ্ধাঞ্জলি দিবস পালিত হলো। ওই শ্রদ্ধাঞ্জলি দিবস কিন্তু আমাদের উত্থাপিত পরিকল্পনা মিটিংয়ের মধ্যে আমরাই লিখেছিলাম যে শহীদ হয়েছেন এতজন, এদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হোক। এক্ষেত্রে আমাদের একটা ভূমিকা আছে, গ্রহণ করা হলো, সেটা গোটা দেশব্যাপী পালিত হলো। একটা আমরা জানা করতে পারলাম, খানিকটা কথা শোনাতে পারলাম। কিন্তু আমরা পরিকল্পনা করে দেখলাম যে কোন সংগঠনেরই যে সমস্ত বর্ডার গুলো হয়ে আছে, সিংহু বর্ডার, গাজীপুর বর্ডার বা তিকরি বর্ডার, তার আশেপাশের যে গ্রামগুলো, সেই গ্রামগুলোতে কিন্তু কোনো সংগঠনেরই কোনো প্রভাব নেই। পাঞ্জাবের সংগঠনগুলো তো শুধু পাঞ্জাবে, ওখান থেকে 200 কিলোমিটার দূরে বর্ডার, তাদের তো হরিয়ানায় কোনো সংগঠন নেই। হরিয়ানায় যারা যে সংগঠন আছে তাদের আবার বর্ডার এরিয়াতে কোনো সংগঠন নেই। আমরা পরিকল্পনা করে এই বর্ডার এরিয়াতে ভেঞ্চার করতে শুরু করলাম। ইন দি মেইন বর্ডার এরিয়াতে আমরা ভেঞ্চার করেছি। আমাদের যে ভেঞ্চারটা হয়েছে দিল্লির পাশের যে বর্ডার এরিয়া, অর্থাৎ সোনিপত, সিংহু বর্ডারের কাছাকাছি, ঝজ্জর, এটা হচ্ছে টিকরি বর্ডারের কাছাকাছি, আবার রাওয়াড়ি আর মহেন্দ্রগড় এই জেলাগুলো, এটা হচ্ছে শাহজাহানপুর বর্ডারের কাছাকাছি, আর গাজীপুর বর্ডারের কাছাকাছি হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ। আমরা একটা পরিকল্পনা চোখে নিয়ে আমরা বর্ডার ত্যাগ করলাম। আমি আর সত্যবান বললাম এই বর্ডারে যারা আছে ভলান্টিয়াররা, একজন নেতার আন্ডার তারা করুক, বর্ডারে কি কাজকর্ম থাকে তারা করুক, আপনারা আমরা চলুন আমাদের বর্ডার এরিয়াগুলো ভেঞ্চার করি। এবং এই ভেঞ্চার করার কাজ আমরা শুরু করলাম ধরে নিন ডিসেম্বরের 15-16 তারিখের পর থেকে। এই আপনারা দেখবেন আমার যা বক্তৃতা আপনারা শুনেছেন সেটা ওই 11, 12, 13, 14, 15, 16, 17 এর মধ্যেকারই বক্তৃতা। তারপরে কিন্তু আমার কোনো এই ধরনের বর্ডারে কোনো বক্তৃতা আপনারা শোনেননি, শুনতে পারেননি। তারপরে দেখেছেন বিভিন্ন গ্রামে আমি মিটিং করছি, তার ছবি আমি পাঠিয়েছি, বা বিভিন্ন গ্রামে আমি বক্তৃতা দিচ্ছি, তার একটা ভিডিও আমি পোস্ট করেছি। এই গ্রামগুলোতে আমরা ভেঞ্চার করা শুরু করলাম। তা প্রায় আমরা 60-70টা গ্রামে মিটিং করেছি। সত্যবাদী সবটা থাকেনি, আমি সবটা ছিলাম। সত্যবাদীর অন্য কাজ থাকেনি, মানে তাকে অন্য কাজ করতে হচ্ছে। তিনি আমাদের মুখ, আমি তার মুখ নই। সত্যবাদী আমাদের মুখ, তিনি আমাদের পরিচিত নেতা, আমি তো পরিচিত নেতা নই। আমি গ্রামে তাকে ধরেছি, সত্যবাদী থেকেছেন আমার সাথে, সত্যবাদী দিল্লিতেও থেকেছেন, আমি দিল্লিতে কম থেকেছি। এবং তার ফলে যেটা আমরা করতে পেরেছি আজ পর্যন্ত সেটা হচ্ছে
পাঞ্জাবে একটা কেকেএমএস এর ইউনিট আমরা তৈরি করতে পেরেছি। পাঞ্জাবে মানসা ডিস্ট্রিক্টে কেকেএমএস এর একটা ইউনিট আমরা তৈরি করতে পেরেছি। আমরা রাজস্থানে একটা কেকেএমএস এর ইউনিট তৈরি করতে পেরেছি। রাজস্থানের পিরানি ডিস্ট্রিক্টে কেকেএমএস এর একটা ইউনিট, ভালো ইউনিট আমরা তৈরি করতে পেরেছি। আমরা 162টা জনসংঘর্ষ কমিটি তৈরি করতে পেরেছি হরিয়ানাতে। এই জনসংঘর্ষ কমিটি এখানকার গ্রাম কমিটির মতো নয়। জনসংঘর্ষ কমিটি মানে হচ্ছে সেই জনসংঘর্ষ কমিটি 162টা গ্রামকে কন্ট্রোল করে। 162টা গ্রামকে কন্ট্রোল করে। এই 162টা গ্রাম মানে হচ্ছে শাহজাহানপুর বর্ডার, টিকরি বর্ডার, শিবু বর্ডার, এই তিনটে বর্ডার এবং গাজীপুর বর্ডার মিলে 162 জনসংঘর্ষ কমিটি আমরা তৈরি করতে পেরেছি। এই জনসংঘর্ষ কমিটি তৈরি করার পর 26 তারিখে যে ঘটনাটা ঘটলো তার জন্য তো আমরা তো তৈরি ছিলাম। 26 তারিখে যে ঘটনাটা ঘটলো তার দুদিন আগে থেকে আমরা টের পাচ্ছিলাম যে শিবু বর্ডারে কোনো গন্ডগোল হবে। আমরা শিবু বর্ডারে কোনো মেয়েদের তখন রাখি নাই, সমস্ত মেয়েদের উজ্জ্বল করছি। 24 তারিখে মেয়েদের উজ্জ্বল করেছি। আমাদের যে ধারণা সত্য প্রমাণিত এবং কারা পিছন থেকে করেছে এটাও আমরা কারেক্ট ধরতে পেরেছি। আমার এই মোবাইলে আছে সকাল 8টা 18 মিনিটে আমি কমেন্ট প্রভাত ঘোষকে কারা গন্ডগোল করছে এসব করছে তো আমার রিপোর্ট পাঠিয়েছি সকাল 8টা 18 মিনিটে। 8:45 গন্ডগোল শুরু হয়েছে, 8টা 18 মিনিটে রিপোর্ট পাঠিয়েছি। আমরা তখনই বুঝতে পেরেছি বিজেপি করাচ্ছে ভিতরকার একটা শক্তিকে ব্যবহার করে। তখন ওই দীপ সিন্ধুর নামটা তখন আসে নাই, দীপ সিন্ধু পরে এসছে। এরা নিয়ে গেছে লালকেল্লার দিকে। আমরাও এদের পিছন আমি আর সত্যকান্তি মানে প্রায় অর্ধেক পর্যন্ত এদের পিছনে গিয়েছিলাম যে আমরা ব্যাক করে আসি। আমরা বুঝি আর কি কারা কোন পোস্টে যাচ্ছে, আমরা আবার ব্যাক করে আসি। ব্যাক করে আমরা শিবু বর্ডারে একদম গায়ে একদম শিবু বর্ডারে লাগোয়া একটা গ্রামে, সেই গ্রামে আমরা ছিলাম। ওই সারাদিন রাত পর্যন্ত আমরা ছিলাম। আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তারা এটা করছে। এখন 26 তারিখে এই ঘটনাটা ঘটবার পর একটা ডিমোরালাইজিং ইফেক্ট হয়। যেটা হলো 27 তারিখে একটা মিটিং হয় আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা। সেখানে আমরা আমাদের বক্তব্য রাখি। আমরা এই কথা দৃঢ়তার সঙ্গে বলি যে যাই ঘটনা ঘটুক না কেন একটা মাইনর সেকশন যুক্ত, এদেরকে চিহ্নিত করা হোক এবং আন্দোলনকে তীব্র করা হোক, এটা বলি। তখনও কিন্তু আমরা জানি না যে 28 তারিখে গভর্নমেন্ট অ্যাটাক করবে। 27 তারিখে রাত্রে গভর্নমেন্ট অ্যাটাকটা স্টার্ট করে। 28 তারিখে গভর্নমেন্ট পলভল বর্ডারকে তুলে দেয়। পলভল বর্ডারে যে ধর্ণা চলছিল সেটাকে তুলে দেয়। লোকসভা কম ছিল সেখানে। আর সেখানে যারা ধর্ণা দিচ্ছিল তাদের যে নেতা, সেই নেতা প্রাক্তন RSS এর লোক, কাকাজির লোক, গভর্নমেন্টের সঙ্গে কোনো থাকতে পারে, তুলে দেয়। পরের দিন আমরা গাজীপুর বর্ডারে ছিলাম। আমি আর সত্যবাদী গাজীপুর বর্ডারে ছিলাম। গাজীপুর বর্ডারে আমরা গেছি তখন ধরুন প্রায় 1:30 বাজে। দেখি প্রচুর প্যারামিলিটারি ফোর্স। আর যে গাড়িতে আমরা যাই ট্যাক্সিতে, ট্যাক্সি ড্রাইভার বলে আজকে কিন্তু অ্যাকশন হবে, ট্যাক্সি ড্রাইভার বলছে। আমরা ওখানে ছিলাম। এখন যাই হোক, এই ঘটনাগুলো সব আপনারা জানেন, ঘটনা বলার দরকার নেই। এটা ঘটনা যে রাকেশ টিকায়েত he played a very beautiful role, এবং তার এই রোল নেওয়ার পিছনে আরো অনেকগুলো কারণ আছে, যে কারণ এখানে এখন আপাতত আমরা বলছি না। বাট সংক্ষেপে বলতে গেলে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ফলে তারই সাহস এবং প্রত্যুৎপন্নমতিত্ব ফলে গাজীপুর বর্ডার সেফ হয়। আর গাজীপুর বর্ডার সেফ হয়ে যাওয়ার পর দেখবেন রাত 12:15 আমি একটা পোস্ট করেছি আমার ফেসবুকে। রাত 12:15 ওদের ওই সারা রাত আমরা ঘুমাইনি। রাত 12:15 একটা পোস্ট দিয়েছি যে গাজীপুরে বিজেপির পরাজয় হলো, আমরা জিতবই। এটা রাত 12:15 আমার পোস্ট আছে একটা। আমি তখন 1 লাইন 2 লাইনে করে দিচ্ছি সমস্ত গভর্নমেন্টের ইনফর্ম রাখবার জন্য, কারণ সবাই তাকিয়ে আছে আমাদের দিকে যে কি হচ্ছে না হচ্ছে।
আমাদের বক্তব্য কি জানবার জন্য তো গোটা ইন্ডিয়ায় তো তাকিয়ে আছে না। যাই হোক, তারপর থেকে কিন্তু মোড় ঘুরতে শুরু করে। এবং আপনারা জানেন এর আগে একটা ঘটনা, যে সরকার 10ম রাউন্ডের পর সরকার প্রস্তাব দেয় না যে আমরা 1.5 বছর স্থগিত রাখছি, আইনটাকে 1.5 বছর স্থগিত রাখছি, আপনারা আন্দোলন করে নিন। এই যে সরকারের প্রস্তাব, এটা নিয়ে কিন্তু আন্দোলনকারী নেতৃত্বের মধ্যে একটা ব্যাপক বিভ্রান্তি তৈরি হয় এরকম যে একদল বলেন সরকারের এই প্রস্তাব মেনে নেওয়া হোক, আর একদল বলেন মানা হবে না। কারা মেনে নেওয়া হোক বলেছেন, কারা মেনে নেওয়া হবে না বলেছেন, এটা এখানে আলোচনার বিষয় না। আপনারা ধরে নিন দুটো মত ছিল, একটা মত হচ্ছে সরকারের এই প্রস্তাব মেনে নেওয়া হোক, এটা মত ছিল, আর একটা মত ছিল যে না, এটা মানা ঠিক হবে না। সংযুক্ত কিষাণ মোর্চার মিটিংয়ে আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে প্রেস করি, ইংরেজি বক্তব্য। সেই বক্তব্য কিন্তু আমি আপনাদের সবাই পাঠিয়েছি, সেই বক্তব্য কি সবাইকে পাঠিয়েছি। সে বক্তব্যের মধ্যে আমরা দুটো কথা বলি। যখন মিটিং শুরু হলো এই এজেন্ডা নিয়ে, সরকারের এই প্রস্তাব আমরা কি করব, আমরা জানি একদল আছে যারা সরকারের এই প্রস্তাব মেনে নিয়ে আন্দোলন আপাতত স্থগিত রাখার পক্ষে, আবার আরেকটা অংশ আন্দোলন স্থগিত রাখার পক্ষে নয়। এরকম হাউস ডিভাইডেড, এটা আমরা জানি। আমরা আমাদের প্রস্তাব রাখি, প্রস্তাবে আমরা দুটো কথা বলি। যে সমস্ত লক্ষ লক্ষ চাষিরা বসে আছে বা যারা প্রাণ দিয়েছেন এই আন্দোলন করতে গিয়ে, তারা 3টে কৃষি আইন এবং বিদ্যুৎ বিল 2000 কে স্থগিত রাখবার জন্য বসে নেই বা স্থগিত রাখবার জন্য প্রাণ দেননি। তারা বসে আছেন বা প্রাণ দিয়েছেন আইনকে রদ করাবার জন্য। তাদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের প্রাণদানকে স্মরণ করে সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত এবং আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়া উচিত। আমরা এই প্রস্তাব হাউসের সামনে রাখছি, হাউসের বিবেচনা করে দেখবার জন্য। এই আমরা মোটামুটি এই ল্যাঙ্গুয়েজই আমাদের পরিচিতি। ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আপনাদের জানা আছে, প্রত্যেকেরই মানে এই মোবাইলের মধ্যে আমাদের বক্তব্যটা আছে, প্রত্যেকেরই থাকা উচিত। আমরা এই প্রস্তাব রাখবার পর আমরা 4র্থ নম্বরে আমরা আমাদের বক্তব্য রাখি। আমরা বক্তব্য রাখি, আমরা বক্তব্য রাখবার পর আর এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এটাই প্রস্তাব হিসেবে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। ফলে এই যে আন্দোলন কন্টিনিউ করছে, এক্ষেত্রে আমাদেরও কিন্তু একটা বলেন ছোটখাটো, যদি বলেন নগণ্য, যদি বলেন তুচ্ছ একটা ভূমিকা হলেও আমাদের একটা ভূমিকা কিন্তু আছে। আমরা এইটুকু অন্তর্ভুক্ত করতে পেরেছি। লাস্টে 28 তারিখের ঘটনা ঘটে যাওয়ার পর, 26 তারিখের ঘটনা ঘটে যাওয়ার পর সিংহু এবং টিকরি বর্ডারের যে জিনিসটা দেখা গেল, সেটা হচ্ছে এক ধরনের ভীতি। আরো যে আক্রমণ করলো সিংহু বর্ডারে, পাথর ছুটলো, স্থানীয় গ্রামবাসীরা পাথর ছুটছে, এটাই সমস্ত মিডিয়াতে প্রচার করছে। আমরা বললাম, আমাদের স্টেটমেন্টও দিলাম, যেটা হচ্ছে গুম। আমরা একটা অ্যাপিল করলাম, অ্যাপিল টু দি কান্ট্রিম্যান, সেটাও আপনাদের পাঠিয়েছি। তখনই অ্যাপিল টু দি কান্ট্রিম্যান পাঠিয়েছি আমরা, তার ইংরেজি এবং হিন্দি দুটোই পাঠিয়েছি, দেখালাম আমরা। কিন্তু আমরাও বললাম যে অ্যাপিল টু দি কান্ট্রিম্যান করে কাজ হবে না। আমরা যদি স্থানীয় মানুষকে সংগঠিত করে সিংহু বর্ডার টিকরি বর্ডারে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই আন্দোলনের বর্তমান পর্যায়ে কিন্তু আমাদের একটা ইম্প্যাক্ট হবে, মানে তারা একটা বল ফিরে পাবে যে স্থানীয় মানুষজন। আমরা এই জন্যে মিটিং করে শোনেপদ ডিস্ট্রিক্ট হচ্ছে এমন ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে সিংহু বর্ডার হচ্ছে শোনেপদ ডিস্ট্রিক্টের মধ্যে। সেই শোনেপদ ডিস্ট্রিক্টের আমাদের যতগুলো জনসংঘর্ষ কমিটি আছে, সব জনসংঘর্ষ কমিটির মিটিং ডেকে আমরা বললাম যে একটা বিশাল র্যালি করতে হবে।
আমরা ছোটখাটো এর মধ্যে অনেকগুলো র্যালি আমরা করেছি, এই 100 ট্রাক্টরে 150 ট্রাক্টরে র্যালি করেছি আমরা, ছোটখাটো র্যালি অনেকগুলো করেছি। কিন্তু এই ছোটখাটো র্যালির কাজ না, যদি মনোবল তুঙ্গে তুলতে হয়, ফেরাতে হয়, তাহলে একটা বিশাল প্রোগ্রাম করতে হবে। আমরা সমস্ত শোনেপাল ডিস্ট্রিক্টে আমাদের 47টা জনসংঘর্ষ কমিটি আছে। এই 47টা জনসংঘর্ষ কমিটির নেতাদের আমরা বৈঠক করলাম শোনেপালে একটা গ্রামটার নাম হচ্ছে বটগাঁও। বটগাঁও বিখ্যাত গ্রাম, দিল্লির পাশে বটগাঁও। ওই গ্রামে এক সময় ওই ক্রুস্টেভ বুলগানিন ভারতবর্ষে এসেছিল, ওই বুলগানিন বটগাঁও দেখেছিলেন, বুলগানিন বটগাঁও থেকে। বটগাঁও বিশাল গ্রাম, খুব বড় গ্রাম বটগাঁও। আর এই বটগাঁওতে আমাদের জনসংঘর্ষ কমিটি আছে। ওই বটগাঁওতে আমরা 47টা জনসংঘর্ষ কমিটির বৈঠক ডাকলাম। বৈঠক থেকে আমরা বললাম যে একটা বিশাল ট্রাক্টর র্যালি, মোটরসাইকেল র্যালি সিন্ধু বর্ডারে ঢোকাতে হবে, যাতে যারা সিন্ধু বর্ডারে বসে আছে তারা খানিকটা আরো জীবিত হবে। এবং আমরা সিন্ধু বর্ডারে যারা মূল মঞ্চ পরিচালনা করছে তাদেরকে বললাম যে আমরা এখন র্যালি ঢোকাবো। তারা খুব খুশি হলো। এবং সে র্যালিতে আমাদের ধারণা ছিল 250-300 ট্রাক্টর আসবে, কিন্তু আমরা দেখলাম র্যালিতে 1000 ট্রাক্টর এসছে। 1000 ট্রাক্টর, 750 মতো মোটরসাইকেল, প্রতিটা মোটরসাইকেলে 2 করে লোক, আর ট্রাক্টরে ধরুন একটা ট্রাক্টরে 4-5 জন করে লোক। তাহলে কত লোক যুক্ত হয়েছে? এত লোক, এত ট্রাক্টর, এত মোটরসাইকেল নিয়ে আমরা কেকেএমএস এর চাইনিজ ব্যানার এবং কেকেএমএস এর ফ্ল্যাগ, আমরা কেকেএমএস এর ফ্ল্যাগ তৈরি করেছি লাল কাপড়ের পরে শুধু কেকেএমএস লেখা। এই কেকেএমএস এর ফ্ল্যাগ দেখবেন, হ্যাঁ, এই সমস্ত ট্রাক্টরে কেকেএমএস পটিকা, ওরা চাইনিজ ব্যানার বলে না, ওরা বলে পটিকা আর ফ্ল্যাগ বেঁধে, ঝান্ডা বেঁধে আমরা 2 কিলোমিটার 2 কিলোমিটার লম্বা মিছিল নিয়ে আমরা সিন্ধু বর্ডারে ঢুকেছি। এবং সেটা অন্তত 50 জায়গায় পাঞ্জাবের কৃষকরা আমাদের মিছিলের পরে ফুল ছুড়েছে, বুঝতে পারছেন তো? ফলে আমরা যখন যাই ওখানে ডিসেম্বরের প্রথম দিকে, তখন আন্দোলনের মধ্যে আমাদের উপস্থিতি চোখে পড়ার মতো নয় একেবারে। আবার আমরা যখন বর্তমান কন্ডিশনে আছি, তখন আন্দোলনে আমাদের উপস্থিতি চোখে না পড়ে পারবে না, আমাদের উপস্থিতি এখন আছে। এইটুকু আমরা সাংগঠনিকভাবে অর্জন করতে পেরেছি। আমাদের গুজরাট ইউনিট কেকেএমএস শুরু হয়েছে, আমাদের মহারাষ্ট্র ইউনিট কেকেএমএস শুরু হয়েছে, আমাদের তেলেঙ্গানা ইউনিট শুরু হয়েছে, আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের মানে 17 আর 15 32টা জনসংঘর্ষ কমিটি তৈরি হয়েছে এবং তারা কিন্তু ভালো করে কাজ পরিচালনা করছে। 4টে ক্যাম্প বর্ডারে আমাদের 4টে ক্যাম্প আছে এবং সেখানে স্থানীয় লোকজনের ভিড়ে এখন গম করছে। এইটুকু আমি বলতে পারি যে আমরা সাংগঠনিকভাবে হলেও খানিকটা এগিয়েছি, আমাদের অগ্রগতি ঘটেছে এবং আমরা আশা করছি আমরা যদি পরিকল্পনা করে ঠিক মতো চলতে পারি, তাহলে আগামী 5 বছরের মধ্যে আমরা ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী কৃষক সংগঠন রূপান্তরিত হব। আমরা এই পরিকল্পনা, এই আশা নিয়ে আমরা এগোচ্ছি। পার্টি আমাদের খুব বড় না, কৃষক সংগঠন অনেক বড় হয়ে যেতে পারে। আর কৃষক সংগঠন যদি অনেক বড় হয়ে যায়, তারপরে পার্টির নেতৃত্বে সেটাই তো গোটা ভারতবর্ষকে উজ্জীবিত করবে, তাই না? কৃষক সংগঠন চলবে তো পার্টির চিন্তা অনুযায়ী, কৃষক সংগঠনই তো আগে থাকবে। কারণ পার্টি করতে গেলে তো বহু জিনিস শিখতে হয়। পার্টি করতে গেলে মাসবাদ শিখতে হবে, নির্বাচ শিখতে হবে, সিদ্ধান্ত চিন্তা শিখতে হবে, বিপ্লবী চরিত্র অর্জন করতে হবে, নাহলে তো পার্টির মেম্বার করবে না, তাই না? আমাদের কেকেএমএস তো তা না, আমাদের কেকেএমএস तुम किसान हो, हाँ मैं किसान हूँ, हाँ ठीक है चलाओ हमारा मेंबर बन जाओ। ऐ तो केकेएमएस, ऐ तो केकेएमएस तुम किसान हो, तुम आ जाओ मेरा मेंबर बन जाओ, हाँ कमेटी बनाओ, संघर्ष करो, हम सब लड़ेंगे और जीतेंगे, लड़ाई करना होगा। यही तो हमारा नारा है ना। ये नारा लेकर हम भारत इस देश का सबसे बड़ा किसान ऑर्गेनाइजेशन ये होगा। সুতরাং কংগ্রেস যে কথাটা বলতে চাইছি, আমি আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে
আপনারা যারা আছেন তাদের আমি কতগুলো জিনিস করতে বলি। সেটা হচ্ছে, স্ট্যালিন একটা কথা বলেছেন, কবে সিদ্ধার্থ ঘোষ বলেছেন যে সেই বিপ্লবী না যে বিপ্লবী কোনো না কোনো অংশে জনগণের নেতা না। আমাদের ধীরু কিন্তু জনগণের নেতা। ধীরু কিন্তু মাইনের মধ্য দিয়ে 50, 100, 200, 300 লোকের কিন্তু নেতা। কিন্তু ধীরু আবার সবসময় বিপ্লবী রাজনীতি চর্চা করে না। ধীরুর এখানে কমই আছে ধীরু। গোপালে সেটা দেখা উচিত, কিন্তু গোপাল সেটা দেখে না। হ্যাঁ, এটা সমস্যা, আমাদের আভ্যন্তরীণ পার্টিগত সমস্যা। কিন্তু ধীরু কিন্তু জনগণের নেতা কিনা? আমাদের সঞ্জীব কিন্তু জনগণের নেতা, কিন্তু আমাদের চঞ্চল কিন্তু জনগণের নেতা না। চঞ্চল কিন্তু ওই কয়েকটা ছাত্র আর কিছু বন্ধু বান্ধবের মধ্যে চঞ্চলের কাজ সমাবর্ত। আমি চঞ্চলের কথা বলছি, আমি কি বলছি? কিন্তু সঞ্জীব কিন্তু আমাদের ছোট হোক বড় হোক একটা অংশের জনগণের নেতা। আমাদের একটা কমরেড মানে অন্তত পক্ষে 50-100 জনগণ, এই কিন্তু হওয়া দরকার। জনগণের বন্ধু, জনগণের সাথী, জনগণের সুখ দুঃখে মিশবে, জনগণের সঙ্গে নিজের জীবনকে যুক্ত করবে, জড়িত করবে। আমি 48 বছর পার্টির সাথে যুক্ত, এবং আমার অল্প স্বল্প হলেও কিছু রাজনৈতিক চেতনা আছে। আমি যখন কলকাতা থেকে রওনা দিই পার্টির নির্দেশে, আমার মনের মধ্যেও কিন্তু সংশয় একটু ছিল যে পারবে এতটা লড়তে। আমার সংশয় কিন্তু ছিল, কিন্তু আমি 5-7 দিন পরে আমার সেই সংশয় নাই। এখন আমি কিন্তু কনফিডেন্ট, ফুললি কনফিডেন্ট। এই লড়াইতে বিজেপি আর জিততে পারবে না। বিজেপির পরাজয় হয়ে গেছে, বিজেপির পরাজয় নিশ্চিত। বিজেপি ব্যারিকেড তৈরি করছে, তাই না? ব্যারিকেড তৈরি করে কারা? যে আক্রমণ করে সে কি ব্যারিকেড তৈরি করে? যে আত্মরক্ষা করে সে ব্যারিকেড তৈরি করে, তাই না? এটা ব্যারিকেড হিস্ট্রি। ব্যারিকেড কারা তৈরি করে? আত্মরক্ষা করে সে ব্যারিকেড তৈরি করে। আমরা চাষিরা তো ওকে আক্রমণ করছি না, আমরা বসে গেছি, কিন্তু বিজেপি ব্যারিকেড তৈরি করছে। কারণ বিজেপি ভূত দেখছে, বিজেপি ইনসিকিউর ফিল করছে, তাই সে সিমেন্টের প্রাচীর তুলছে, তারপরে সে আরো বেড়া দিচ্ছে উপরে 20 ফিট, তার নিচে সে খাল কাটছে, তারপরে সে বড় বড় গজাল রাস্তায় তুলছে। আর যত বিজেপি করছে তত দুনিয়ার মানুষ হাসতে হাসতে বলছে, এটা কি পাকিস্তান বর্ডার না চাইনিজ বর্ডার? তুমি কার সঙ্গে যুদ্ধ করছো? আর ওখানে যে তার লাগাচ্ছে, সে তার এলওসিতে লাগানো হয়, এলওসি লাইন অফ কন্ট্রোল, এলওসিতে লাগানো হয় যে তার, সেই তার লাগাচ্ছে এখানে বিজেপি। আর আমরা যারা আন্দোলন করছি তারা দেখছি আর হাসছি আর ভাবছি এই নেতৃত্ব কত অযোগ্য, কত অবিমৃষ্যকারী। আমাদের পশ্চিমবঙ্গ সিঙ্গুর আন্দোলনের, নন্দীগ্রাম আন্দোলনের সময় আপনাদের অনেকে খেয়াল নেই, পুরনো খেয়াল আছে, সিপিএম এর নেতা বিনয় কুমার একটা কথা বলেছিল, চারিদিক থেকে ঘিরে ফেলে নন্দীগ্রামবাসীর লাইফ হেল্প করে দেবো। মনে আছে? বিনয় কুমার বলেছিল না, চারিদিক থেকে ঘিরে ফেলে নন্দীগ্রামবাসীর লাইফ হেল্প করে দেবো। কার লাইফ হেল্প হয়েছে? নন্দীগ্রামবাসী আছে, সিপিএম পার্টিটা নাই। পশ্চিমবঙ্গ থেকে সিপিএম পার্টি উঠে গেছে এবং সিপিএম পার্টি আর থাকবে না পশ্চিমবঙ্গে। বিজেপিও চারিদিক থেকে ঘিরে ফেলে আন্দোলনকারীদের লাইফ হেল্প করতে চাইছে। কি লাইফ হেল্প করবে? বেড়া দিচ্ছে, পাঁচিল দিচ্ছে, খাল কাটছে, এই করছে কেন? যাতে খাবার না যায়, যাতে গম না যেতে পারে, চাল না যেতে পারে, সবজি যেতে না পারে, জল না যেতে পারে, কাঠ না যেতে পারে, সবজি দিতে না পারে, এই সমস্ত কারণে তো করছে। ভেবেছে এই সমস্ত করে একদম হতাশ করে না খাইয়ে জনগণ আস্তে 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 বাড়ি চলে যাবে। এটা হচ্ছে বিজেপির অঙ্ক। এখন দুনিয়াতে যারা স্বৈরাচারী তারা ইতিহাস থেকে কিছু শেখে না। এরা স্বৈরাচারী ফ্যাসিস্ট, ইতিহাস থেকে কিছু শেখেনি। এরা মনে করছে এই প্রক্রিয়াতে আমাদের লড়াইকে পরাজিত করা যাবে, কিন্তু এই লড়াইকে পরাজিত করা যাবে না। জনগণ অজর, জনগণ অমর। জনগণের যে মানসিকতা,
সেই মানসিকতা হচ্ছে যে আমাদের তোমরা হারাতে পারবে না, তোমাদের আইন প্রত্যাহার করতে হবে। নেতারা কেমন শুনুন, নেতাদের পরে এই আন্দোলন নির্ভর করে না। শুধু নেতাদের পরে যদি আন্দোলন নির্ভর করতো তাহলে আন্দোলন চলতো না। নেতারা চায়নি চাষিরা পাঞ্জাব থেকে আসুক, নেতাদের পরে নির্ভর করে না। আবার নেতারা নেতৃত্ব করছেন, এটা ঘটনা, তাদেরও আমাদের কৃতিত্ব দিতে হবে। তো নেতারা কিছুই করছেন না, এটা ঠিক না। নেতারা করছেন, তাদের প্রতি আমাদের অবহেলা, তাদের আমরা সবাই মিলে আছি এই নেতৃত্বকারী বডির মধ্যে, ভূমিকা একটা আছে। কিন্তু জনগণ সমস্ত নেতাদের একটা লক্ষণ রেখা বেরিয়ে দিয়েছে। জনগণ বলছে তুমি নেতা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি 3টে কালা কানুন প্রত্যাহার ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের পক্ষে আছো, প্রত্যাহার স্থগিত না, এর পক্ষে যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমার কথা শুনবো, ততক্ষণ তোমাকে আমি মানবো। তাহলে জনগণ লক্ষণ রেখে বেরিয়ে দিয়েছে যে নেতা তুমি কিন্তু এর বাইরে যেতে পারবে না। এই প্রশ্নে সমস্ত জনগণ, কোটি কোটি জনগণ আজকে একমত। এইখানে হচ্ছে জনগণের আন্দোলনের পরে কর্তৃত্ব। আমরা বলছি এই আন্দোলনের কর্তৃত্ব করছে জনগণ, আন্দোলন নেতৃত্বহীন না। কথা বুঝতে পেরেছেন? তখন আন্দোলন নেতৃত্বহীন না, আন্দোলনের নেতৃত্ব আছে। আমাদের একজন প্রশ্ন করেছেন ফেসবুকের মধ্যে, বিপ্লবী নেতৃত্ব তো নেই, তাহলে আন্দোলনের কি ভবিষ্যৎ? আমরা বলেছি বিপ্লবী নেতৃত্ব নেই, জনগণের এই অদম্য মনোবলটাই তো বিপ্লবের পক্ষে। হ্যাঁ, বিপ্লবী নেতৃত্ব যা তুমি যা বোঝাচ্ছ তা এখনই নেই, কিন্তু তা তৈরি করবার পাদপীঠ এই লড়াইগুলো তৈরি করে দিচ্ছে। বিপ্লবী নেতৃত্ব আগামী দিনে কায়েম হবে, অবচিন্তা করা হচ্ছে যে আপাতত এই লড়াইটা লড়া হোক। আমি আপনাদের তাই প্রত্যেককে বলবো একটা জিনিস, সবাই, সমস্ত কমরেড প্রত্যেকে 20-50-100টা মানুষের সহযোগী বন্ধুতে পরিণত হওয়ার জন্য চেষ্টা করুন। প্রত্যেকে 100টা 150টা 200টা মানুষের সহযোগী বন্ধু মিত্র পরিণত হওয়ার চেষ্টা করুন। নিজের জীবনটাকে জনগণের জীবনের সাথে মিলিয়ে নিয়ে ভাবুন। আলাদা করে জীবনযাপন করবেন না, আলাদা করে থাকবেন না, আলাদা করে ভাববেন না। যত আলাদা থাকবেন তত হতাশ হবেন, তত খারাপ চিন্তা মাথার মধ্যে ঢুকবে, তত আপনি সংগ্রাম বিপ্লব লড়াই থেকে দূরে সরে যাবেন, তত আপনি সবাইকে খারাপ মনে করতে থাকবেন, ততই মনে করতে থাকবেন জনগণ খারাপ আর আমি ভালো, এই মনে করতে থাকবেন। ওইটা মনে করার দরকার নাই। এই যে মানুষগুলো একসঙ্গে লড়ছে তার প্রত্যেকের সাথে, প্রত্যেকে জানে আমি একা না, প্রত্যেকে জানে আমি একা না, প্রত্যেকে জানে আমার একার পরে কেউ হাত দিতে পারবে না, প্রত্যেকে জানে আমার পরে আঘাত আসলে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে কিন্তু গর্জে উঠবে। এই যে মনোবল, এই যে ঐক্য, এই যে একতা, এই একতা কিন্তু আজকে ভারতবর্ষের বুকে কিন্তু তৈরি হয়েছে। এই একতার মধ্যে বিপ্লবী রাজনীতি, বিপ্লবী চর্চা, বিপ্লবী উদ্দেশ্যমুখীতা আমরা কেমন করে নিয়ে যাবো? শুধু কতগুলো কথা বললেই কি হয়ে যাবে? কিছু বই বিক্রি করলেই কি যাবে? আমরা প্রচুর বই বিক্রি করেছি, আমরা হিন্দি বই বিক্রি করেছি ধরুন প্রায় 20,000, আমরা পাঞ্জাবি বই বিক্রি করেছি 5,000, আমরা 3 লক্ষ 3.5 লক্ষ লিফলেট বিক্রি করেছি, তার মধ্যে 50,000 পাঞ্জাবি লিফলেট আরো ছাপছি, লোকে পড়ছে, লোকে আকৃষ্ট হচ্ছে। এই একজন আমাকে ফোন করেছিল একটু আগে, মিটিং শুরু হওয়ার আগে, সে গুরুদাসপুর থেকে ফোন করেছে আমাদের বই পড়ে, আমাকে ফোন করেছে। আমি বললাম না 3 ঘন্টা বলে তোমাকে ফোন করছি, এই লোক ফোন করেছে আমাকে গুরুদাসপুর থেকে, সে ট্রাক ড্রাইভার, সে আমাকে ফোন করেছে গুরুদাসপুর থেকে। এরকম প্রচুর ফোন আমরা পাচ্ছি, তেমন আমাদের বক্তব্যটা মানুষকে আকৃষ্ট করছে। কারণ এইটা আমরা করতে পারবো যদি আমাদের কমরেডরা, আমরা আরো অধিকতর দায়িত্ব অর্জন করতে পারবো। আমাদের কি আছে বলুন? আমাদের পার্টির নাম লোকে জানে না, আমাদের কৃষক সংগঠনের নাম তো আরো জানে না, ব্যক্তিগতভাবে আমাদের কে চেনে? কেউ চেনে না, আমাদের নামও জানে না। আমাদের কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে কমরেড শিকদার শিক্ষা, বুঝলি সুপিরিয়ার। আর যেটা আছে সেটা হচ্ছে আমাদের মনোবল। এইটা আমি আপনাদের বলতে পারি, আমাদের মনোবলে কিন্তু কোনো অভাব ছিল।
আমরা মনোবলে কিন্তু কোনো অভাব ছিল না, আমরা ফার্মলি ঢুকেছি, আমরা ফার্মলি ঢুকেছি, আমরা গ্রামে গ্রামে গেছি, বলেছি, ফার্মলি বলেছি। আমরা মিটিং করেছি, সব বিজেপির লোক। মথুরায় মিটিং করেছি, 65টা লোকের মধ্যে 50টা লোক বিজেপির লোক, বিজেপির নেতা হাজির। আমরা পাত্তা দিই, জনগণ বিজেপি নেতাকে তাড়িয়ে দিতে ছিলেন। গ্রামে গ্রামে মিটিং করেছি, বিজেপির লোক ভর্তি সব, বিজেপির ভোটার সব। আমরা পাত্তা দিইনি, আমরা ফার্মলি গেছি, ফার্মলি ঢুকেছি। আবার এইসব নাম করা নেতা সব, তাদের নাম খবরের কাগজে, হ্যাঁ, যাদের দেখাচ্ছে রেডিও, যাদের দেখাচ্ছে টিভিতে, সব নাম করা লোক। তাদের সাথে তো আমরা পাল্লা দিয়ে একসঙ্গে আছি এবং আমরা তো আমাদের মতের দ্বারা খাইতে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। তা আমরা পারছি কেন? আমরা পারছি না, বুঝতে হবে আমাদের পার্টির গ্রেটনেস, আমাদের পার্টির শিক্ষা, আমাদের সিদ্ধান্ত শিক্ষা, তার চিন্তার সুপিরিয়রিটি। আমরা কমরেডরা এইটা যদি উপলব্ধি না করি, কি আমার সম্পদ, কোন সম্পদের ভিত্তিতে আমরা এই লড়াইতে জিততে পারি, সেই সম্পদের গুরুত্ব কি, তা যদি ভালো করে বুঝতে না পারি, আমরা সিদ্ধান্তের শিক্ষা চিন্তা যদি মহত্ব আমরা বুঝতে না পারি, তার যদি সুপিরিয়রিটি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না, তাহলে কিন্তু আমরা পারবো না। আমাদের একটাই মাত্র সম্পদ, সেটা হচ্ছে মার্কবাদ লেনিনবাদ কমিশন ব্যবহারিক শিক্ষা। সেই শিক্ষা এত অমোঘ। আমি বললাম যে আমাদের কমিটা কোথায়, আমাদের নাম নেই, খ্যাতি নেই, পরিচিতি নেই, কিছু নেই। আবার আমরা যে খুব বিদ্যা শিক্ষায় মারাত্মক একটা মানে একটা বিশাল ডাউন হয়, তাই না? কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা জয় করছি, আমরা ঢুকছি, আমরা প্রভাব বিস্তার করবার চেষ্টা করছি এবং খানিকটা সফল হচ্ছি। কিসের ভিত্তিতে? এখানে আমাদের ব্যক্তিগত কৃতিত্বের কিন্তু খুব জায়গা নেই, এটা বুঝতে হবে। এখানে আমাদের ব্যক্তিগত কৃতিত্বের ব্যাপারটা কিন্তু খুবই গৌণ। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, এখানে আমাদের একটা ভূমিকা তো থাকেই, আছে, যেটা নগণ্য। আসল যে জায়গাটা, যেটা আপনাদেরও বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের পার্টি কবে সিদ্ধান্ত করে তার চিন্তার সুপিরিয়রিটি, তার চিন্তার সত্যতা, তার চিন্তার মধ্যে যে অমোঘ আকর্ষণ। আমরা যখন প্রেস করছি, অল্প অল্প করে প্রেস করছি, তখন কিন্তু মানুষ শুনছে, আকৃষ্ট হচ্ছে, বুঝছে, আমাদের সাথে আসছে, আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে। একই গ্রামে আমরাও ঢুকেছি, আমরাও ডাকছি, আবার বিকেইউ ডেকেছে, এই যে টিকায়তপন্থী বিকেইউ, তারাও ডেকেছে। মানুষ কিন্তু আমাদের সঙ্গে এসছে, টিকায়তপন্থী বিকেইউ সঙ্গে কিন্তু যায়। এটাও ঘটনা, ছড়ে পথে, এটা ঘটনা তো আমরা তো প্রত্যক্ষ করেছি। কারণ আমরা পাই, আমাদের সমস্ত কমরেডদের মধ্যে এই মনোবল, আমাদের কমরেডদের মধ্যে নিজেদের ছোট হওয়ার প্রবণতা আছে। ছোট হওয়ার, আমরা কি পারবো, আমাদের দ্বারা কি হবে, এত বিশাল দেশ, এমএলএ নেই, এমপি নেই, কি করে পারবো? এই কৃষক আন্দোলন কি প্রমাণ করলো? আন্দোলন করতে এমএলএ লাগে? এই যে বিশাল কৃষক আন্দোলন কি এমএলএ করছে না এমপি করছে, বলুন? পাঞ্জাবে কংগ্রেস গভর্নমেন্ট, কংগ্রেসের এমএলএ, আকালি দলের এমএলএ সব তো পাঞ্জাবের কৃষকদের দিল্লিতে আসতে বাধা দিয়েছে। একটা এমএলএ নেই, একটা এমপি নেই, একটা এমএলএ নেই, একটা এমপি নেই। আন্দোলন হচ্ছে না, লড়াই হচ্ছে না, তার এমএলএ এমপি প্রয়োজন হয় না, লড়াই চালানো হচ্ছে। এই আন্দোলন তো সেটাও দেখিয়ে দিল, তাই না? আমাদের এমএলএ না থাকতে পারে, এমপি না থাকতে পারে, এমএলএ এমপির জন্য অত কাতর হওয়ার দরকার নেই। যে জায়গাটায় আমাদের প্রত্যেকে নিজেকে এই জায়গায় নিতে হবে, বুক উঁচু করো। হ্যাঁ, সিনাটা, এই যে সিনা, এরপরে সিনাটা এমনি করো, আর শীত মাথা উঁচু করো, বুক ফুলিয়ে মাথা উঁচু করে আমরাই পারি। And because we represent the thoughts of Comrade Shiv Ghosh, we represent truth, we represent Marxism, which is omnipotent. তাকে আমরা প্রতিনিধিত্ব করি, আমরা সেই ধরনের বিপ্লবী কর্মী। এই গর্ব বুকে নিয়ে কমরেড, প্রত্যেকে কম করে 1 বছরের মধ্যে 100 মানুষের নেতা হওয়ার চেষ্টা করুন, সাথী হওয়ার চেষ্টা করুন। 100 মানুষ, ছাত্র হতে পারে, যুব হতে পারে, মহিলা হতে পারে, কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, 100 মানুষের সাথী হওয়ার চেষ্টা করুন। আমরা কিন্তু পারি। ভারতবর্ষের আগামী মুক্তির দিন কিন্তু
সামনে আসছে, কিন্তু বিরাট শ্রমিক আন্দোলন, এর থেকেও বড় আন্দোলন কিন্তু আমাদের সামনে আসছে। এই সত্যটা মাথায় রেখে আপনারা সবাই প্রস্তুতি নিন। এইটুকু বলে আমার যা অভিজ্ঞতা হয়েছে, যতটুকু আমরা করতে পেরেছি, যতটুকু আমি বুঝেছি আপনাদের সামনে রাখলাম। আপনারা তৈরি হবেন, নিজেদেরকে আরো নিজেদেরকে যোগ্য করবেন। আমরা সবাই মিলে নিজেদের যোগ্য করব। এই আন্দোলন করতে যে, দিল্লিতে ঘুরতে যে, যৌথ আন্দোলন করতে যে, অন্য দলের অন্য সংগঠনের নেতাদের সঙ্গে মিশতে যে, আমরাও বুঝতে পেরেছি যে আমাদের কত কমি, আমরা কত, আমাদের কত দুর্বলতা, এটা আমরাও বুঝতে পেরেছি। আমাদেরও সেই অনুযায়ী করতে হবে। লড়াই সবার, আপনাদের লড়াই আমাদের লড়াই না, এটা এরকম আমাদের সবার লড়াই ফর আওয়ার ওন ডেভেলপমেন্ট। এই লড়াই করে আমরা বিপ্লবের যোগ্য সৈনিক হব। আপনারা সেই প্রতিজ্ঞা নেবেন। নিজেদের জীবনের ছোটখাটো ক্ষুদ্র ক্ষুদ্র কামনা বাসনা, ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষোভ অভিমান, ক্ষুদ্র যত কিছু আছে সব ভুলে যান। এত বড় গণ আন্দোলন, এত বড় মানুষের লড়াই, তার পাশে গিয়ে দাঁড়ান। এই আবেদন আমি আন্দোলনকারী কৃষকদের তরফ থেকে এবং আমাদের সংগঠন AIKKMS পক্ষ থেকে সবার সামনে রাখছি। আশা করি আপনারা সাড়া দেবেন, আশা করি পার্টির আহ্বানে আপনারা সাড়া দেবেন। এইটুকু বলে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, AIKKMS জিন্দাবাদ, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ।